Okay, so this is the first session about microcontroller and robotics. And as you know me, many of you know me, I am Hassan Koim Roni. তোমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের লেকচার হিসেবে আমি আছি এবং আমার সাথে যদি তোমরা এক্সটার্নালি যোগাযোগ করতে চাও, হিয়ার ইজ মাই ইমেইল। এই ইমেইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্লাস ফেসবুক গ্রুপ আমার একটা আছে, যদিও এখন খুব একটা অ্যাক্টিভ না, বাট দেয়ার ইজ আ গ্রুপ HK Roni Department of Tripoli, and also I run a YouTube channel। এখানে আমার কোর্স ম্যাটেরিয়াল গুলো আপডেট করি এবং তোমাদের এই সেশনটা আমি ওখানে আপলোড করে দিব। সো ইউটিউবে গিয়ে HK Roni সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবে। আজকে এই সেশনটাতে আমি কিছু কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ফার্স্ট কন্টেন্ট হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের কনসেপ্টটা নিয়ে। সো আমি জানি তোমরা অলমোস্ট মানে মোস্ট অফ দ্য মেম্বার যারা শুরু থেকে কাজ করতেছো তোমরা জানো যে মাইক্রো কন্ট্রোলার কি জিনিস। তারপরও আমি আমার মতো করে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে। দেন আমরা মাইক্রো কন্ট্রোলারের ইনপুট ডিভাইস যে সকল ইউজ করি, বিশেষ করে সুইচেস, ডিফারেন্ট টাইপ অফ সুইচেস, এন্ড দেয়ার আর অলসো ডিফারেন্ট টাইপ অফ সেন্সরস। সো উইল বি টকিং অ্যাবাউট দিস থিং। কি ধরনের সেন্সরস আমরা ইউজ করতে পারি, কি ধরনের সুইচেস আমরা ইউজ করতে পারি। And output devices like display modules, actuators means motors। আমরা মোটর সম্পর্কে তোমাদের যদি আইডিয়া থেকে থাকে তোমরা জানো they are DC motor, stepper motors, servo motors. So these motors are very much used in robotics, also in electronics projects. So we will be talking about these actuators. And যখনই আমরা কোনো পাওয়ার ইলেকট্রনিক্স অথবা রোবোটিক্স নিয়ে কাজ করতে যাই, there is a thing called power supply. So this is very much important thing. এটা নিয়ে আমরা একটু কথা বলবো যে আমরা কিভাবে পাওয়ার সাপ্লাই গুলো তৈরি করতে পারি। ইলেকট্রনিক ডিভাইসেস ইউজড ইন প্রজেক্টস। সো আমরা যেহেতু আমি অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর ইলেকট্রিক্যাল টিচার, সো আই উইল বি টকিং অ্যাবাউট সাম ইলেকট্রনিক ডিভাইসেস দ্যাট উই ইউজ দিস ইন দিস রোবোটিক্স প্রজেক্ট অর ইলেকট্রনিক্স প্রজেক্ট। সো ইলেকট্রনিক্স এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমরা একটু কথা বলবো এবং লাস্টলি আমরা প্রজেক্ট সম্পর্কে কিছু ব্রেন স্টর্মিং করবো, যে আমরা যে জিনিসগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো নিয়ে আমরা কি কি ধরনের প্রজেক্ট করতে পারি। ঠিক আছে, সো রাফলি যেটা বললাম, আজকে আমাদের পুরো সেশনটাই হবে হচ্ছে আইডিয়া নিয়ে। আমরা কোনো প্রোগ্রাম নিয়েও কথা বলবো না, কোনো সিমুলেশন নিয়েও কথা বলবো না। সো কারো ব্রেনে খুব বেশি প্রেসার পড়ার কথা না। আমরা জাস্ট কিছু আইডিয়া নিয়ে কথা বলবো, কি কি প্রজেক্ট করা যেতে পারে, কতভাবে প্রজেক্ট গুলো করা যেতে পারে। এবং আমরা প্রজেক্ট বলতেই যখনই আমরা রোবোটিক্স নিয়ে কাজ করি সবার মাথায় শুরুতেই আসে একটা লাইন ফলোয়ার বানাইতে হবে বা একটা ড্রোন বানাইতে হবে। সো এর বাইরে এসে কিভাবে চিন্তা করা যায় যে শুধু ড্রোন বা শুধু লাইন ফলোয়ার না, আমরা এর বাইরেও চিন্তা করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা আজকে দেখবো যে কি কি কাজ করতে পারি আমাদের সামনে অ্যাজ এ বিগিনার। অ্যাডভান্স লেভেলে অনেক কিছু করা যায়। আমরা যেহেতু সেশন এটা আমার ফার্স্ট কন্ডাক্টেড সেশন, সো আই উইল বি টকিং অ্যাবাউট দ্য ইন্ট্রোডাক্টরি কনসেপ্টস। Okay, let's get started. Our first concept is microcontroller introduction, that is we are talking about Arduino here. Okay, মাইক্রোকন্ট্রোলার নিয়ে যখন কথা বলতে যাচ্ছি তখন সবার শুরুতে একটা কমন কোশ্চেন সবার মাথায় চলে আসে, এটা মাইক্রোকন্ট্রোলার ভার্সেস মাইক্রোপ্রসেসর। সো হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু ডিভাইসেস। মাইক্রোকন্ট্রোলার বলতে আমরা কি বুঝি, মাইক্রোপ্রসেসর বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, সো মাইক্রোপ্রসেসর মোরলেস আমরা সবাই এটার সাথে পরিচিত। কোরাই 3, কোরাই 5, ডুয়াল কোর। তোমাদের যারাই ল্যাপটপ ইউজ করো বা ডেস্কটপ ইউজ করো বা মোবাইল ইউজ করো, মোবাইলের জন্য স্ন্যাপড্রাগন, তারপর কোয়ালকমের প্রসেসর গুলো আছে। সো দিজ আর অল মাইক্রোপ্রসেসর। এগুলো সম্পর্কে মোরলেস সবারই কিছুটা হলো আইডিয়া আছে। বাট হোয়াট ইজ নিউ ইজ মাইক্রোকন্ট্রোলার। সো যারা শুধুমাত্র কাজ করো তারা ছাড়া এই মাইক্রোকন্ট্রোলার এই জিনিসটা সম্পর্কে আইডিয়া অনেকজনেরই কম থাকে। সবাই যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মোরলেস সবাই জানো যে মাইক্রোকন্ট্রোলার একটা ডিভাইস যেটা দিয়ে কিছু প্রোগ্রাম করা যায়, কিছু কন্ট্রোল করা যায়, এই ধরনের একটা কনসেপ্ট। কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা থিওরিটিক্যাল ক্লিয়ার কনসেপ্ট দিতে যাচ্ছি। সো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রোকন্ট্রোলার এন্ড মাইক্রোপ্রসেসর। আমরা যখন মাইক্রোপ্রসেসর যেটা বললাম যে মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ কি বলবো প্রসেসিং ইউনিট, যেটা একা কাজ করতে পারে না। এর সাথে কাজ করার জন্য এক্সটার্নালি আমাদের কম্পিউটার কথা চিন্তা করো। কম্পিউটার যারা ডেস্কটপ চালাও, বিশেষ করে ডেস্কটপ যদি কখনো খুলে থাকো দেখবা কম্পিউটারের মাদারবোর্ডের ভিতরে প্রথমে মাইক্রোপ্রসেসর বসানো হয়। সো মাইক্রোপ্রসেসরের সাথে এক্সটার্নালি তোমাদের র্যাম কার্ড অ্যাড করতে হয়, হার্ড ডিস্ক অ্যাড করতে হয়, তারপর আরো যে পেরিফেরাল ডিভাইস গুলো আছে, সিডি রম, মেমোরি, তারপর বিভিন্ন ধরনের এখন এসডি হার্ড ডিস্ক চলে আসছে, এসডিডি।
আগে এইচডিডি ইউজ করা হতো, এখন সলিড স্টেট ডিভাইস হার্ড ডিস্ক গুলো চলে আসছে। সো এগুলো সবগুলোই হচ্ছে এক্সটার্নালি এই যে মাইক্রোপ্রসেসরটা দেখতেছো এর সাথে অ্যাড করা হয়। সো এটার সাথে আলাদা করে তোমাকে র্যাম অ্যাড করতে হবে, আলাদা করে তোমাকে রম অ্যাড করতে হবে, আলাদা করে মেমোরি ইউনিট অ্যাড করতে হবে, ঠিক আছে? তারপরেই তুমি মাইক্রোপ্রসেসরটাকে কাজে লাগাইতে পারবা। কিন্তু তোমার হাতে যদি আমি শুধুমাত্র এই চিপটা হাতে ধরাই দেই, তাহলে ইট উইল বি অফ নো ইউজ। তুমি শুধুমাত্র এই চিপটা নিয়ে কোনো কাজই করতে পারবা না। মাইক্রোপ্রসেসর এই চিপটা শুধু শুধু একা কাজ করতে পারে না। একে কাজ করাতে হলে তোমাকে এই ধরনের এক্সটার্নাল র্যাম, রম, মেমোরি, বিভিন্ন ধরনের যে পেরিফেরাল ডিভাইস গুলো আছে সবগুলোকে ইন্টিগ্রেট করেই তবে মাইক্রোপ্রসেসরটা কাজ করে। দ্যাট মিনস মাইক্রোপ্রসেসর এটা কোনো স্ট্যান্ড অ্যালোন ইউনিট না, এটাকে অন্যের উপর ডিপেন্ড করে কাজ করতে হয়। হোয়ারএস মাইক্রো কন্ট্রোলার বলা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা সিঙ্গেল চিপ, এরকম একটা আইসি যার ভিতরে আগে থেকেই র্যাম, রম, মেমোরি, তারপর এই সিপিইউ প্রসেসিং ইউনিট সবকিছু একটা চিপের ভিতরে ঢুকায় একটা প্যাকেট করে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে যখন তুমি কাজ করবা, আলাদা করে তোমাকে কোনো এক্সট্রা ডিভাইস লাগবে না। শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলারটা একাই সে পুরো কাজটাকে কন্ট্রোল করতে পারবে। এর সাথে এক্সট্রা কোনো র্যাম বা এক্সট্রা কোনো রম এই ধরনের কোনো জিনিস অ্যাড করতে হবে না। এবং মাইক্রো কন্ট্রোলারের ভিতরে একটা ছোট্ট করে মাইক্রো প্রসেসর দেয়া থাকে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এর আগে যেমন তোমরা পড়ছিলা যে সব খারি খারক বা সব খারক খার নয়, এরকম একটা কিছু ছিল তোমাদের কেমিস্ট্রিতে, মনে আছে? সো আমরা বলতে পারি যে ব্যাপারটা কিছুটা এরকমই, যে মাইক্রো প্রসেসর এটা হচ্ছে একা চলতে পারে না, এর সাথে আরো এক্সট্রা ডিভাইস প্রয়োজন হয়। বাট হোয়ারএস মাইক্রো কন্ট্রোলার এটা হচ্ছে অল ইন ওয়ান একটা ডিভাইস যার ভিতরে আগে থেকে সবকিছু দেওয়া থাকে। তো এগুলো নিয়ে তোমাদের খুব বেশি মাথা ব্যথা করার প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাদেরকে জানার জন্য বললাম। সো মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসর নিয়ে কেউ যদি কখনো কোশ্চেন করে যে এত মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করো, বলো তো এটা পার্থক্য কি? সো তোমাদের সহজ কথায় বলবা যে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা কি বলবো কম্প্যাক্ট একটা ডিভাইস যার মধ্যে আগে থেকে যা যা র্যাম রম সব দেয়া আছে ভিতরে ঢুকাই দেয়া, আর মাইক্রো প্রসেসরের সাথে এক্সট্রা করে সবকিছু অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে ভেরি ফার্স্ট কোশ্চেন অ্যাবাউট মাইক্রো কন্ট্রোলার। তোমাদের মনে হতে পারে যে আমি খুব বেশি থিওরিটিক্যাল সেশন করব, না, এটাই জাস্ট থিওরিটিক্যাল ছিল, এর পরের জিনিসগুলো কোনোটাই থিওরিটিক্যাল না। ওকে, সো মাইক্রো কন্ট্রোলার নিয়ে যেহেতু এটা আমরা ফার্স্ট সেশন করতেছি, কিছুটা কথা আমি বলতে যাচ্ছি যে মাইক্রো কন্ট্রোলার বলতে তোমরা যা বুঝো অনেকের কিছুটা ভুল ধারণা থাকে, আমি ওই ধারণাটা আজকে একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছি। সো মাইক্রো কন্ট্রোলার ভেন্ডরস কারা কারা মাইক্রো কন্ট্রোলার তৈরি করে, ঠিক আছে? এটা বলা হচ্ছে ইন্টেলের একটা মাইক্রো কন্ট্রোলার আছে, এটা হচ্ছে 8051, এটা খুব পুরাতন একটা মাইক্রো কন্ট্রোলার। এছাড়া আছে অ্যাটমেল কোম্পানি, অ্যাটমেল কোম্পানির এভিআর সিরিজ আছে, এদের 8 বিটের মাইক্রো কন্ট্রোলার আছে, 16 বিটের মাইক্রো কন্ট্রোলার আছে, 32 বিটের মাইক্রো কন্ট্রোলার আছে, ঠিক আছে? সো ইন্টেলের মাইক্রো কন্ট্রোলার আছে, এটার নাম হচ্ছে 8051। অ্যাটমেল সিরিজের মাইক্রো কন্ট্রোলার আছে যেটা এভিআর সিরিজ, যেটাকে বলা হচ্ছে অ্যাটমেল 80 মেগা 8, 80 মেগা 32, 80 মেগা 16। এরকম মাইক্রোচিপ কোম্পানির একটা মাইক্রো কন্ট্রোলার আছে, কিছু মাইক্রো কন্ট্রোলার আছে, এগুলোকে বলা হচ্ছে পিআইসি, পিআইসি 16, পিআইসি এই যে বিভিন্ন মডেল দেয়া আছে 32, পিআইসি 8। তারপর আরো কিছু কোম্পানির মাইক্রো কন্ট্রোলার আছে, যেমন ম্যাক্স সিমের কিছু মাইক্রো কন্ট্রোলার পাওয়া যায় মার্কেটে, ম্যাক্স 32600, ম্যাক্স 32620, এরকম বিভিন্ন মডেল আছে। এবং এইরকম আরো অনেক মাইক্রো কন্ট্রোলার তৈরি করে এমন অনেক ভেন্ডর আছে। বাট তোমরা যারা আরডুইনো নিয়ে কাজ করো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ব্লু কালার যেটা করে রাখছি, এভিআর সিরিজটা। ওকে, সো মাইক্রো কন্ট্রোলার জিনিসটা দেখতে কেমন? মাইক্রো কন্ট্রোলার দেখতে হচ্ছে এরকম একটা ডিভাইস, একটা চিপ, সিঙ্গেল চিপ। যেমন এই প্রথমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাটমেল 80 মেগা 8। তারপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে অ্যাটমেল 80 মেগা 16। এবং লাস্টেরটা দেখতে পাচ্ছ অ্যাটমেল 80 মেগা 32। সো অ্যাটমেল 80 মেগা 8 এটা দেখতে পাচ্ছ, এটা একটু ছোট সাইজ। অ্যাটমেল 80 মেগা 16 এবং 32 তে তোমার 20-40টা পিন আছে। এবং এগুলো দেখতেছো প্রত্যেকটা আইসির দুই পাশে পিন, কিন্তু এই যে এখানে একটা আইসি দেখো, একটা মাইক্রো কন্ট্রোলার আছে যেটা কিংবা চার পাশেই পিন আছে, ঠিক আছে? সো মাইক্রো কন্ট্রোলার গুলো আসলে দেখতে এইরকম। তাহলে এখন কোশ্চেন করতে পারো যে স্যার আমরা যে আরডুইনো নিয়ে কাজ করি, তাহলে ওইটা কি মাইক্রো কন্ট্রোলার না? বলো তো, আরডুইনো কি মাইক্রো কন্ট্রোলার? সবাই বলো, সবার জন্য আমি ওপেন কোশ্চেন দিলাম। স্যার এটা মাইক্রো কন্ট্রোলার স্যার, একটা আরডুইনো পুরোটা। স্যার ওর ভিতরে একটা মাইক্রো কন্ট্রোলার আছে।
ওকে, এটা একটা অ্যান্সার। আর কেউ? আর স্যার হচ্ছে যে মানে আরডিনো স্যার হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলারটি ইউজ করে স্যার মানে মাইক্রো কন্ট্রোলার কি কি করতে পারে সেটা স্যার আমরা আরডিনোর মাধ্যমে দেখতে পাই আর কি এরকম। আমার ট্রিপলি কে আছে এখানে? ফাতরুল, ফাতরুল বলো। জি স্যার। বলো স্যার আমি আরডিনো কি? বলো। একটু নেটের বাইরে গেছিলাম স্যার, প্রশ্নটা শুনতে পাইনি স্যার। আরডিনো কি মাইক্রো কন্ট্রোলার নাকি না? স্যার জি স্যার অবশ্যই, আরডিনো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, আর কেউ? আর কারো কোনো আইডিয়া? আরডিনো তো আমার মনে হয় সবাই দেখছো মোটামুটি, যেহেতু তোমরা এর আগে অনেক সেশন করছো, তো আমার মনে হয় তোমরা দেখছো। তো যাই হোক, আমরা ওটা নিয়ে এখন কথা বলবো যে এই কোশ্চেনটা তোমরা যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল থেকে বিভিন্ন কোম্পানিতে ভাইবা দিতে যাবা, এই কোশ্চেনটা তোমাদের এই মাইক্রো কন্ট্রোলার রিলেটেড কোনো কাজ থাকলে এই কোশ্চেনটা করবে, এবং বিভিন্ন সময় করে কোশ্চেনটা। হ্যাঁ, যে আরডুইনো নিয়ে যে তোমরা কাজ করো, আরডুইনো কি মাইক্রো কন্ট্রোলার কিনা। সো অ্যান্সারটা আমি একটু করে দিচ্ছি। আসলে মাইক্রো কন্ট্রোলার বলতে এই যে এই চিপগুলোকে বোঝানো হয়। আমরা যে চিপগুলো যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। ওকে, আচ্ছা, এই মাইক্রো কন্ট্রোলারের অনেক ডিটেইলস এখানে কিছু বলা আছে, আমি এগুলো এখন বলতে চাচ্ছি না, এগুলো স্কিপ করে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার যদি এগুলোকে মাইক্রো কন্ট্রোলার বলি, তাহলে আরডুইনো কেন আমরা ইউজ করতেছি, কেন আমরা মাইক্রো কন্ট্রোলারে এগুলো ইউজ করতেছি না, এই চিপগুলো ইউজ করতেছি না সরাসরি? তোমরা যদি চাও বিভিন্ন ধরনের রোবোটিক্স প্রজেক্ট সরাসরি এই চিপগুলো ইউজ করেই করতে পারো। তোমাদের এই ফর এক্সাম্পল এটিমেগা 8 এটার দাম হচ্ছে সর্বোচ্চ 80 থেকে 90 টাকা। এটিমেগা 16 এটা 150 থেকে 200 টাকা নেবে। এটিমেগা 32 এটাও সিমিলার এরকম। তাহলে যেখানে তোমাদের আরডুইনো ইউনো তোমরা কিনতেছো হচ্ছে প্রায় অ্যারাউন্ড 500 থেকে 600 টাকা, আর অরিজিনাল নিতে গেলে প্রায় 1200-1400 টাকা পড়ে যাবে বা আরো বেশি হতে পারে। সো এই যে 80-90 টাকার জিনিস ছেড়ে কেন আমরা 500-600 টাকার জিনিস ইউজ করতেছি? হ্যাঁ, তো কোশ্চেনটা হচ্ছে যে কেন আরডুইনোটা দরকার। ঠিক আছে, এটার কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা এখন এই স্লাইডটাতে কিছুটা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। তো এই ধরনের যদি মাইক্রো কন্ট্রোলার চিপগুলো নিয়ে আমরা কাজ করি, সরাসরি মনে করো তুমি বাজার থেকে এই চিপটা কিনে আনছো, কোনো আরডুইনো কিছু নাই তোমার হাতে, তুমি এরকম একটা চিপ কিনে আনছো, এন্ড কোশ্চেন হচ্ছে এই চিপটা নিয়ে কি তুমি কাজ করতে পারবা? হ্যাঁ পারবা। এই চিপটা নিয়ে কাজ করতে গেলে তোমাকে কি কি লাগবে সেটা নিয়ে আমরা একটু দেখি। সো প্রথমত এই কোন একটা মনে করো তুমি প্রোগ্রাম করছো এই চিপের জন্য, সেই প্রোগ্রামটা এখানে তুমি কিভাবে বার্ন করবা বা প্রোগ্রামটা কিভাবে এই চিপের মধ্যে এন্টার করবা, এর জন্য তোমার আলাদা একটা এক্সট্রা সার্কিট লাগবে, এটাকে বলা হয় বার্নার, বা অনেক সময় এটাকে বলা হয় এই যে এই ডিভাইসটা এটাকে বলা হচ্ছে বার্নার, বা এটাকে বলা হয় তোমার প্রোগ্রামার। হ্যাঁ, তারপর আর কি লাগবে? এই আরডুইনো গুলো এগুলো সাধারণত তোমার এই 80 মেগা চিপ গুলো এগুলো সাধারণত তোমার 5 ভোল্টে চলে। দ্যাট মিন্স তুমি যদি মনে করো কোনো ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই নাও বা মনে করো কোনো অ্যাডাপ্টার ইউজ করো, সেক্ষেত্রে তোমাকে এখানে পুরোপুরি 5 ভোল্ট দেওয়ার জন্য তোমাকে এক্সট্রা একটা সার্কিট লাগবে, পাওয়ার রেগুলেটর সার্কিট। এটা 7805 চিপের বা আইসির মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সো এই যে পাওয়ার সাপ্লাইটা লাগবে, এটার জন্য তোমাকে একটা এক্সট্রা সার্কিট বানাইতে হবে এইভাবে, অথবা আইসি পাওয়া যায় বা মডিউল পাওয়া যায়, ওগুলো কিনতে হবে। তাহলে এই যে 80 মেগা চিপ, এখানে প্রোগ্রাম ঢুকানোর জন্য একটা প্রোগ্রামার লাগবে, আবার একে যে পাওয়ার অন করবা এটার জন্য আবার একটা এক্সট্রা সার্কিট লাগবে। আর কি কি লাগবে? এটা যেহেতু একটা আইসি, এর একটা নির্দিষ্ট অসিলেশন ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সিটা জেনারেট করার জন্য তোমাকে আবার ক্রিস্টাল এর সাথে অ্যাড করতে হবে। এটাকে ক্রিস্টাল বলে। এখানে দেখো লেখা আছে 12। হ্যাঁ, এটা 12 মেগাহার্টজ তৈরি করে। এই যে সফটওয়্যার ডিভাইস দেখতে পাচ্ছ, এটা যদি তুমি এই মাইক্রো কন্ট্রোলারের সাথে অ্যাড করো, এর সর্বোচ্চ 12 মেগাহার্টজ পর্যন্ত ক্লক পালস জেনারেট করতে পারবে। তাহলে এটা একটা এক্সটার্নাল অসিলেটর প্রয়োজন। আর কি কি লাগবে? এই যে আইসিটা কিনলা, এটাকে তো কোথাও বসায় তারপর কাজ করতে হবে, না হলে তো তুমি পিন গুলোতে সরাসরি এগুলো কানেক্ট করতে পারবে না। তার জন্য আবার একটা ব্রেডবোর্ড লাগবে। আর কি লাগবে? এক্ষেত্রে যে তুমি মনে করো কোথাও থেকে ব্যাটারি বা কোন জায়গা থেকে পাওয়ার দিবা, তার জন্য এরকম কিছু অ্যাডাপ্টার লাগবে, পাওয়ার সকেট বা পাওয়ার অ্যাডাপ্টার। এই যে এত কিছু জিনিস, এটা নিয়ে প্রত্যেকবার তুমি ব্রেডবোর্ডে বসাবা কাজ করবা, জিনিসগুলো অনেক কঠিন হয়ে যায়। এমনিতে ব্রেডবোর্ডে তোমরা ব্রেডবোর্ড দেখছো, ব্রেডবোর্ড গুলো এরকম তার লাগায় লাগায় কাজ করতে হয়, খুবই কঠিন একটা কাজ। ঠিক আছে, সো এত কিছু জিনিসগুলা যখন তোমরা একসাথে করতে যাবা, প্রতিদিন প্রজেক্ট করতে যাবা, একটু কোনো জিনিস লুজ হয়ে গেলে আর কাজ করবে না, সো একটা হ্যাসেল। এখন এই হ্যাসেলটাকে কমানোর জন্য
একটা গ্রুপ তারা কাজ করছিল, তাদের নামটা হচ্ছে, আমি যদি গ্রুপটার নাম বলি, ওকে, সো এখানে দেখো দা আরডুইনো, এটা কিভাবে আসলো, আরডুইনো নামটা কই থেকে আসলো, বা আরডুইনো যেটা মানে এই প্রজেক্টটা কিভাবে তৈরি হলো, বলা হচ্ছে এটা ইটালির একটা ইউনিভার্সিটি, আইডিআইআই ইউনিভার্সিটি, এখানকার একটা গ্রুপের মাস্টার্স থিসিস ছিল এটা। তোমরা থিসিস কি জিনিস জানো, ফাইনাল ইয়ারে আসলে তোমাদের একটা থিসিস বা প্রজেক্ট করতে হয়, তাহলে তাদের একটা থিসিস ছিল যে তাদেরকে এমন একটা ডিভাইস বানাইতে হবে যার মাধ্যমে মাইক্রো কন্ট্রোলারের শেখাটা, প্রোগ্রামিংটাকে সহজ করা যায়, ঠিক আছে। তাহলে তাদের গোলটা কি ছিল, যে একটা সস্তা, দামে সস্তা এবং ইজি টু ইউজ একটা প্রসেসিং ডেভেলপমেন্ট বোর্ড বা প্ল্যাটফর্ম তৈরি করা, ঠিক আছে। এবং তারা এই যে প্ল্যাটফর্মটা তৈরি করবে, এই যে প্রজেক্টটা তৈরি করতেছে, তার জন্য তারা কি করতো, একটা ক্যাফেতে গিয়ে মনে করো মানে গ্রুপ মিটিং করতো। ক্যাফের নামটা ছিল হচ্ছে দ্য ক্যাফে গট ইটস নেম ফ্রম আরডুইন। আরডুইন নামে একটা ক্যাফেতে বসে তারা এই প্রজেক্টের কনসেপ্ট নিয়ে আলোচনা করতো। সো এখান থেকেই তারা এই প্রজেক্টের নাম দিছে হচ্ছে আরডুইনো, এই বোর্ডটার নাম দিছে আরডুইনো, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে আরডুইনো এটা যে এই যে তারা যে একটা ডিভাইস তৈরি করলো, এর জন্য যে প্রোগ্রাম, এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, মানে যে কোনো অপারেটিং সিস্টেম এটা চলবে, হতে পারে উইন্ডোজ, ম্যাকিনটশ বা লিনাক্স, এবং এটা হচ্ছে একটা ওপেন সোর্স প্রজেক্ট। যেহেতু তারা একটা মানে মাস্টার্স থিসিস, দ্যাট মিন্স এটা কোনো কমার্শিয়াল মানে কোনো ইন্ডাস্ট্রি থেকে এটা আসেনি, হ্যাঁ, এটা একটা গ্রুপের একাডেমিক রিসার্চ থেকে আসছে। সো এই জন্য তারা তাদের এই কাজটাকে ওপেন সোর্স করে দিচ্ছে। সো তুমি যদি আজকে একটা আরডুইনো বোর্ড বানাইতে চাও, তোমার যা যা দরকার সব ম্যাটেরিয়াল অনলাইনে তুমি ফ্রি পেয়ে যাবা, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ওপেন সোর্স প্রোডাক্ট। তাহলে তারা এমন একটা বোর্ড তৈরি করলো, যে বোর্ড গুলোতে তারা কি করবে, একটা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করতে গিয়ে যা যা লাগে, এই যে প্রোগ্রামার লাগে, পাওয়ার সাপ্লাই লাগে, ক্রিস্টাল লাগে, অ্যাডাপ্টার লাগে, ব্রেডবোর্ড লাগে, এই সবগুলোকে তারা একটা কম্প্যাক্ট একটা ফর্মে আনার চেষ্টা করলো। এবং সেই কম্প্যাক্ট ফর্মটা কি, দেখো এই যে প্রত্যেকটা বোর্ডের মাঝখানে দেখো ছোট্ট কালো করে মার্ক করা আছে, এগুলো হচ্ছে সেই মাইক্রো প্রসেসর গুলো, সরি মাইক্রো কন্ট্রোলার চিপ গুলো। সো এই যেমন এখানে একটা মাইক্রো কন্ট্রোলার চিপ, এখানে একটা মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার, সবগুলোর মাঝখানে দেখো একটা করে মাইক্রো কন্ট্রোলার চিপ বসানো আছে। তাহলে এই যে পুরো বোর্ডটার মধ্যে তারা একটা মাইক্রো কন্ট্রোলার বসাইলো। আর কি কি বসাইতে হবে আমাদের, তাদের প্রোগ্রাম করার জন্য একটা প্রোগ্রামার আইসি থাকবে, মানে এই মাইক্রো কন্ট্রোলার চিপের মধ্যে যে তুমি প্রোগ্রাম ঢুকাবা, তার জন্য আমাদের আগে এক্সটার্নাল একটা প্রোগ্রামার লাগতো, তারা সেটাই ভিতরে ঢুকাই দিচ্ছে, হ্যাঁ, একটা প্রোগ্রামার আইসি ভিতরে ঢুকাই দিচ্ছে। তারপর আর কি লাগতো, ক্রিস্টাল লাগতো, তারা ক্রিস্টাল গুলো একটা করে ভিতরে ঢুকাই দিচ্ছে। এরপর কি লাগতো, পাওয়ার সাপ্লাই লাগতো, হ্যাঁ, পাওয়ার রেগুলেটর 7805 বা 7803, এই দেখো প্রত্যেকটা বোর্ডে একটা করে পাওয়ার আইসি বসাই দিছে। এরপর আর কি লাগতো, পাওয়ার যে তুমি ইন করবা তার জন্য পাওয়ার অ্যাডাপ্টার সকেট লাগতো, সেই সকেট গুলো একটা করে বসাইছে। আর কি লাগবে, আর যে তোমার ব্রেডবোর্ড লাগবে, ব্রেডবোর্ডের বদলে তারা কি করছে লক্ষ্য করো, তার প্রত্যেকটা জায়গায় কিছু এই যে এরকম পিন বসাই দিছে, যাতে তুমি সরাসরি ব্রেডবোর্ড না, তুমি সরাসরি পিন গুলাতেই তোমার ইনপুট আউটপুট গুলো দিতে পারো বা নিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, তাদের প্রজেক্টটা থেকে তারা কি তৈরি করলো, যে একটা মাইক্রো কন্ট্রোলার চালানোর জন্য যা যা লাগে সবগুলোকে তারা একখানে নিয়ে একটা টোটাল একটা বোর্ড তৈরি করলো, এটাকে বলা হচ্ছে একটা ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে। তাহলে আরডুইনো কিন্তু কোনো মাইক্রো কন্ট্রোলার না, আরডুইনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলারের ডেভেলপমেন্ট বোর্ড। এই মাইক্রো কন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ডের একটা ছোট পার্ট হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যে আরডুইনো কি কোনো মাইক্রো কন্ট্রোলার, অ্যান্সার হচ্ছে নো, আরডুইনো কোনো মাইক্রো কন্ট্রোলার না, এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড, এর মাঝখানে একটা ছোট্ট করে মাইক্রো কন্ট্রোলার আছে, বোঝা গেছে বিষয়টা। সো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করবে বিভিন্ন ভাইভাতে গেলে তোমাদের এই কোশ্চেনটা করা হবে। এবং এই যে দেখো প্রত্যেকটা মাইক্রো কন্ট্রোলারের বোর্ড মানে আরডুইনোর মাঝখানে একটা করে মাইক্রো কন্ট্রোলার চিপ বসানো আছে, এবং এগুলো দেখতে কার্ডের মতো, একটু আগে আমরা শুরুতে দেখলাম না মাইক্রো কন্ট্রোলার গুলো কি রকম হয় দেখতে, এই যে এই আইসি গুলোর মতো। তাহলে Arduino is basically a development board which contain a microcontroller chip. Okay? তাহলে এই জিনিসটা আমি তোমাদের সাথে শুরুতে শেয়ার করলাম এই জন্য, কারণ সবাই আরডুইনো নিয়ে কাজ করো, মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করো, কিন্তু আসলে বেসিক্যালি পার্থক্যটা অনেকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না। তখন কি হয়ে যায়, শুরুতেই বলো যে তুমি এটাই জানো না আর কি মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছো। যাই হোক, তো আমার মনে হয় সবাই যারা সেশনটা শুনলা মোটামুটি সবাই এটা নিয়ে আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার, তাই না? আচ্ছা,
এই মাইক্রো কন্ট্রোলার গুলো অনেক ভার্সন আছে। সো এখানে দেখো এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার মিনি। আমি যদি একটু জুম করে দেখাই তোমাদের, অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার বোর্ড আছে। তার মধ্যে আমি এখানে কয়েকটা পিকচার দিচ্ছি, দেখো। সো শুরুতে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আরডুইনো মিনি, আরডুইনো প্রো মিনি, আরডুইনো ন্যানো, আরডুইনো মাইক্রো, আরডুইনো ফাইও, এইভাবে অনেক বোর্ড আছে। এখানে সুন্দর কিছু আছে, আরডুইনো লিলি প্যাড, বিশেষ করে যারা মেয়েরা আছে তোমাদের এই জিনিসগুলো ভালো লাগবে। আরডুইনো ইউএসবি, ঠিক আছে। তারপরে এই যে আরো ছোট কয়েন সাইজের গেমা। সো এগুলো কোথায় ইউজ করা হয়? এগুলো মনে করো এখন দেখো যে বিভিন্ন ধরনের ওয়্যারেবল ডিভাইস তৈরি হয়েছে। ওয়্যারেবল ডিভাইস বলতে কি বোঝায়? যে তোমার ড্রেসের মধ্যে মাইক্রো কন্ট্রোলার ঢুকাই দিচ্ছে, ঠিক আছে। সো এই ধরনের জায়গাগুলোতে এটা ইউজ করা হয়। আমরা যেটা সব থেকে বেশি ইউজ করি আমাদের বিভিন্ন স্টুডেন্টরা যারা কাজ করে, এটা হচ্ছে আরডুইনো ইউনো। আরডুইনো ইউনো এটা। আর একটা ইউজ করে আরডুইনো মেগা। মেগাটার নিচে আছে এই যে আরডুইনো মেগা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এছাড়াও আরো অনেক মডিউল আছে, এগুলো নিয়ে মানে যারা যখন দরকার হয় কাজ করে। কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা মার্কেটে বা আমাদের স্টুডেন্টরা কাজ শুরু করে হচ্ছে তারা আরডুইনো ইউনো দিয়ে, এই আরডুইনো ইউনো দিয়ে এবং আরডুইনো মেগা দিয়ে, ঠিক আছে। সো এই দুটো মডিউলই সব থেকে বেশি প্রচলিত আমাদের মাঝে। এবং তোমরা যারা আরডুইনো কিনবা, আমি সাজেস্ট করবো তোমরা ইউনোটা না কিনে সরাসরি মেগাটাই কিনো, ঠিক আছে। কারণ মেগাটাতে পিন সংখ্যক কম, পিন কম না, বেশি, পিনের নাম্বার বেশি, যার কারণে ব্যবহার করতে তোমাদের সুবিধা হবে। ওকে, সো এই গেল হচ্ছে আরডুইনোর বিভিন্ন ধরনের নাম। এবং বুঝতে পারছো মার্কেটে অনেক আরডুইনো অ্যাভেলেবেল। এগুলো প্রত্যেকটাই বিভিন্ন তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তোমার মনে করো 2টা পিন দরকার, তাহলে তুমি কেন শুধু আরডুইনো মেগা বা আরডুইনো ইউনো কিনবা? তোমার জাস্ট 2টা পিন দরকার, সেক্ষেত্রে তোমরা এই মিনি বা প্রো মিনি কিনবা। তোমার মনে করো এখন 24-25টা পিন দরকার, বড় প্রজেক্ট করতেছো, তখন তুমি ইউনো কিনে পোষাবে না, তখন তোমার কিনতে হবে আরডুইনো মেগা বা আরডুইনো ডিউ, এরকম মডিউল গুলো, ঠিক আছে। তুমি মনে করো খুবই ছোট্ট একটা সাইজের প্রজেক্ট, এই যে কয়েন সাইজের কোনো প্রজেক্ট করতে যাচ্ছ, হ্যাঁ, বিশেষ করে যারা মনে করো ঘড়ি নিয়ে কাজ করো বা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করো, দেখা যায় যে ফিঙ্গার টিপে তোমাকে কোনো একটা সেন্সর বসাইতে হবে। এখন আঙ্গুলের মাথায় তুমি তো আরডুইনো মেগা বসাই দিতে পারবা না বা আরডুইনো ইউনো বসাই দিতে পারবা না, কিন্তু তোমার কোন একটা মাইক্রো কন্ট্রোলার দরকার। কি করবা? তখন তুমি যে এই মাইক্রো কন্ট্রোলার গুলো ইউজ করবা, আরডুইনো গেমা বা এই ধরনের লিলি প্যাড বা সামথিং। আচ্ছা, এতদূর পর্যন্ত যা বললাম এগুলো হয়তো তো অনেকের কাছে কিছু নতুন ছিল, কিছু পুরাতন ছিল। বাকি এখন যা বলবো এগুলো অলমোস্ট সবাই মোটামুটি জানো, তারপরও আমরা জাস্ট ডিসকাশনের সাপেক্ষে বলবো বিষয়গুলো। আচ্ছা, আরডুইনো ইউনো নিয়ে প্রথমে কিছু কথা বলি। একটা আরডুইনোর মধ্যে প্রত্যেকটা যে কোনো বোর্ডই নাও কিছু কম্পোনেন্ট কমন থাকে। সেই কমন কম্পোনেন্ট গুলো নিয়ে আমি একটু কথা বলি। সবার শুরুতে যেটা একটু আগে বললাম, একটা মাইক্রো কন্ট্রোলার চিপ থাকবে, ঠিক আছে, একটা মাইক্রো কন্ট্রোলার চিপ। সো মাইক্রো কন্ট্রোলার চিপটা এটা এরকম 2 সাইডে পিনও হইতে পারে কিংবা 4 সাইডে পিনও হইতে পারে, ঠিক আছে। সো এটা একটা জিনিস যে একটা মাইক্রো কন্ট্রোলার থাকবে। এরপরে কি থাকবে? একটা পাওয়ার আইসি থাকবে। হ্যাঁ, পাওয়ার আইসি কোথায়? এই যে এখানে দেখো, এই মাঝখানে একটা পাওয়ার রেগুলেটর আছে, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এটার কাজ কি? এটা হচ্ছে তুমি মনে করো মাইক্রো কন্ট্রোলারটা 5 ভোল্টে চলে, তুমি ইনপুট দিয়েছো মনে করো 9 ভোল্ট বা 6 ভোল্ট, বা তোমার ইনপুট ভ্যারি করতেছে, সেক্ষেত্রে কিন্তু মাইক্রো কন্ট্রোলার সহজে কাজ করতে পারবে না। সো এই জন্য একটা রেগুলেটর আইসি প্রয়োজন হয়। রেগুলেটর আইসির কাজই হচ্ছে তুমি ইনপুট যাই দাও আউটপুট সে ফিক্সড রাখবে, ঠিক আছে। সো এমন একটা ডিভাইস হচ্ছে আরডুইনো, এই যে ভোল্টেজ রেগুলেটরটা। এটা যেহেতু একটা মানে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার, এর জন্য ক্লক পালস প্রয়োজন। সো ক্লক পালস তৈরি করার জন্য এখানে ক্রিস্টাল থাকে, ঠিক আছে, ক্রিস্টাল অসিলেটর। এর কাজই হচ্ছে পালস তৈরি করা। এটাকে যদি তুমি কম্পিউটারের সাথে কানেক্ট করতে চাও, তোমার একটা ইউএসবি কানেক্টর লাগবে। ইউএসবি কানেক্টরটা হচ্ছে এটা। তুমি যদি পাওয়ার দিতে চাও, পাওয়ার দেওয়ার কি কি আছে? পাওয়ার দেওয়ার জন্য এখানে কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে তুমি ইউএসবি এর মাধ্যমে 5 ভোল্ট সাপ্লাই দিতে পারো, সরাসরি ইউএসবি পোর্টে যদি লাগাও। তোমরা দেখবা যে ইউএসবি যে কোনো ডিভাইসে 4টা পিন থাকে, মানে ইউএসবি, তোমার মাউসের ইউএসবিটা দেখো বা কিবোর্ডের ইউএসবি পিনটা দেখো, ভিতরে দেখবা 4টা দাগ থাকে। সো 2টা ওখানে পাওয়ার আর 2টা ডাটার জন্য। দ্যাট মিনস ইউএসবি ইউজ করলে তুমি ওখান থেকে পাওয়ার নিতে পারবা এবং পাওয়ারটা হবে 5 ভোল্ট। তোমার যদি মনে করো যে 9 ভোল্ট বা আরো বেশি ভোল্ট তুমি মানে ব্যাটারি ইউজ করতেছো, 9 ভোল্টের ব্যাটারি ইউজ করতেছো, তখন কি করবা? তখন তুমি সরাসরি এই পাওয়ার পোর্টটা ইউজ করতে পারো। সেই পাওয়ার পোর্টের মধ্যে দিয়ে তুমি 9 ভোল্ট থেকে মনে করো 5 ভোল্ট, 6 ভোল্ট, মানে 5 ভোল্টের উপরে ভোল্টও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। আরো একটা ওয়েতে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়, একটা এখানে লক্ষ্য করবা যে ভি ইন,
এবং গ্রাউন্ড নামে দুইটা পিন আছে। সো সরাসরি তুমি যদি কোনো পাওয়ার সাপ্লাই থেকে দুইটা তার এনে এখানে লাগাই দাও তাহলেও কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার পাওয়ার পাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি 3 উপায়ে তুমি মাইক্রো কন্ট্রোলারটাকে পাওয়ার দিতে পারবা। একটা হচ্ছে ইউএসবি দিয়ে, একটা হচ্ছে পাওয়ার পোর্ট দিয়ে, আর একটা হচ্ছে ভি ইন আর গ্রাউন্ড, এই দুটো পিন দিয়ে। আচ্ছা, আর বলার মতো এখানে কি আছে, যে এখানে পিন গুলো নিয়ে একটু কথা বলি। একটা আরডুইনো ইউনোতে দুই ধরনের পিন থাকে, একটা হচ্ছে ডিজিটাল পিন আর একটা হচ্ছে অ্যানালগ পিন। ঠিক আছে, সো ডিজিটাল পিন দিয়ে বুঝতে পারতেছো ইনপুট, এটা ইনপুট হিসেবে ইউজ করা যাবে, আউটপুট হিসেবে ইউজ করা যাবে, এবং ইনপুট আউটপুট যেটাই দাও দিতে হবে ডিজিটাল, হয় 0 অথবা 5 ভোল্ট, এর মাঝে কোনো ইনপুট এখানে আসবে না, হয় 0 অথবা 5। 0 কে 0 ধরা হয়, 5 কে 1 ধরা হয়। হ্যাঁ, ডিজিটাল ওয়ার্ল্ডে 0 1 ছাড়া কিছু নাই। হ্যাঁ, তো আমরা যখন এখানে ডিজিটাল পিন গুলো ইউজ করবো, আমার ইনপুট বলো বা আউটপুট বলো, এগুলোকে ইনপুট হিসেবে ইউজ করা যায়, আউটপুট হিসেবে ইউজ করা যায়, এগুলোকে 0 অথবা 5 ভোল্ট দিতে হবে। আর এক ধরনের পিন আছে, এগুলোকে বলা হচ্ছে অ্যানালগ ইনপুট পিন। এগুলোতে কোনো আউটপুট নেওয়া যায় না, এগুলো শুধু ইনপুট নেওয়া যায়। দ্যাট মিনস কোনো সেন্সর নিয়ে যখন তুমি কাজ করবা, আমরা সেন্সর নিয়ে আজকে অনেক কথা বলবো, এখন কথা বলবো তোমাদের ইন্টারেস্টের ভিত্তিতে, দেখি তোমাদের ইন্টারেস্ট কতদূর থাকে। সো অ্যানালগ এই ইনপুট পিন গুলো A0 থেকে A5, দ্যাট মিনস টোটাল 6টা সেন্সর নিয়ে তুমি এট এ টাইম কাজ করতে পারবা আরডুইনো ইউনোতে। তোমার যদি আরো বেশি সেন্সর থাকে তাহলে কি করবা, তখন তোমাকে এই বোর্ডে আর করা যাবে না, তখন অন্য কোনো বোর্ড ইউজ করতে হবে। এবং এখানে দেখো কিছু পিনের সাইডে এরকম কিছু বাঁকা বাঁকা চিহ্ন দেয়া আছে, যেমন এই যে 6-এর, এগুলোকে বলা হয় পিডব্লিউএম পিন, ডিজিটাল পিডব্লিউএম। সেখানে লিখে দেওয়া আছে দেখো, ডিজিটাল পিডব্লিউএম। সো পিডব্লিউএম কি জিনিস সেটা নিয়ে আমি এখন কথা বলতে পারছি না, অনেকের জন্য বিষয়গুলো কঠিন হয়ে যাবে। তো ওভারঅল পিন সম্পর্কে যেটা বললাম, পিন দুই ধরনের আছে, ডিজিটাল পিন, অ্যানালগ পিন। আর কিছু পিন আছে, এগুলো হচ্ছে পাওয়ার রিলেটেড পিন। হ্যাঁ, ইনপুট দিবা, আউটপুট দিবা, 5 ভোল্ট দিবা, 3.3 ভোল্ট দিবা বা নিবা, এগুলোর জন্য এখানে কিছু পিন আছে। এই গেল আরডুইনো সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা ইন্ট্রোডাকশন। আরডুইনো ইউনোর ভিতরে বেসিক্যালি এই যে ATmega32 এই চিপটা বসানো থাকে, ATmega32। আমরা একটু আগে যে আইসি গুলো দেখতেছিলাম, ATmega8 ছিল, 16 ছিল। সো এই মাঝখানে যে আইসিটা দেওয়া আছে এটা হচ্ছে ATmega32 আইসি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু আমি এগুলো আপাতত আজকে স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস সম্পর্কে আমার বলা উচিত, এটা হচ্ছে রিসেট। প্রত্যেকটা আরডুইনোতে একটা রিসেট নামে একটা জিনিস থাকে। রিসেট চাপলে কি হয়, পুরো প্রোগ্রামটা আবার রিস্টার্ট হয়, শুরু থেকে শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসে আরডুইনো মেগা। যাদের একটু বেশি পিন প্রয়োজন তারা কি করবা, তোমরা আমি সাজেস্ট করবো আরডুইনো ইউনো না কিনে সরাসরি আরডুইনো মেগাই কেন। আরডুইনো মেগার এই যে মাঝখানে দেখো একটা মাইক্রো কন্ট্রোলার বসানো আছে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে কত, এই মাইক্রো কন্ট্রোলার মডেল হচ্ছে ATmega2560। ATmega2560 দিয়ে যদি সার্চ দাও তাহলে এই মাইক্রো কন্ট্রোলারের মডেলটা পেয়ে যাবে। এছাড়া এখানে আরো কিছু জিনিস আছে, যেমন এই যে ইউএসবি মিনি দেয়া আছে, পাওয়ার কন্ট্রোলার মানে পাওয়ার সকেট দেয়া আছে, আর বাকি যা যা লাগে, আইসি, তোমার রিসেট বাটন, পাওয়ার রেগুলেটর, ক্রিস্টাল সবই দেয়া আছে। কিন্তু এখানকার উল্লেখযোগ্য বিষয়টা লক্ষ্য করো, এখানে সর্বোচ্চ পিন আছে হচ্ছে দেখো 52 53 লেখা আছে। দ্যাট মিনস 0 থেকে শুরু করলে, এখানে পিন শুরু হয়েছে কিন্তু 0 থেকে। হ্যাঁ, সো 0 থেকে শুরু করলে তোমার টোটাল পিন হচ্ছে 54টা পিন আছে। তো বুঝতেই পারতেছো এটা দিয়ে কতগুলো প্রজেক্ট করা যায়। এই যে 0 নাম্বার পিন হচ্ছে এই যে এখানে 0। সো 0 থেকে 53, দ্যাট মিনস এখানে অনেকগুলো তুমি ডিজিটাল পিন আছে, অনেকগুলো ডিজিটাল কাজ করতে পারবা। এবং অ্যানালগ পিন সম্ভবত এই যে পাশে অ্যানালগ পিন যদি দেখা যাচ্ছে না, অ্যানালগ সর্বোচ্চ মনে হয় 8টা আছে আর কি। সো বুঝতে পারতেছো, এই যারা আরডুইনো মেগা কিনবা, দাম খুব বেশি পার্থক্য না, 150 থেকে 200 টাকা আরডুইনো ইউনো আর মেগা। কিন্তু তোমাদের জিনিসটা কিনলে একবারে, এটা কিনলে সব প্রজেক্টই করতে পারবা কম বেশি। মাইক্রো কন্ট্রোলার নিয়ে এর ভিতরে যে আইসিটা আছে এটা হচ্ছে এটা আইসিটার মডেল দেখো, আইসিটার মডেল হচ্ছে ATmega2560। এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার মেগা 2560 বলা হচ্ছে। তাহলে এটা তোমার এই মাইক্রো কন্ট্রোলারের নামটা থেকে আসছে। হ্যাঁ, আমাদের আরডুইনো সফটওয়্যার কি কি লাগে, তোমাদের যাদের ডেস্কটপ ইউজ করো বা ল্যাপটপ ইউজ করো, তোমরা সরাসরি
একটা আরডুইনো আইডি পাওয়া যায়, ডেস্কটপ অ্যাপ, সরাসরি এখানে কোড লিখে এখানে বান করতে পারবা। কারো যদি মনে হয় যে আমি পিসিতে ইনস্টল করব না, সেক্ষেত্রে তোমাদের জন্য সলিউশন হচ্ছে অনলাইন এডিটর পাওয়া যায় আরডুইনোর। এটা হচ্ছে create.arduino.cc তে গেলে পাবা। মানে তোমার সবকিছু অনলাইনে থাকবে, তুমি অনলাইনে কোড করবা, অনলাইনে আপলোড করবা, অনলাইনেই দেখবা। সো দুটো অপশনই তোমাদের কাছে আসছে। তো বেসিক্যালি এই দুটো সফটওয়্যার হচ্ছে অফিসিয়াল, এর বাইরেও কিছু সফটওয়্যার পাওয়া যায়, আনঅফিসিয়াল কিছু সফটওয়্যার, ওগুলো দরকার নেই, তোমরা যারা শুরু করতেছো এটাই এনাফ। আচ্ছা, সিমুলেশন অলরেডি তোমরা জানো সিমুলেশন কি জিনিস। এখানে যেমন দেখো, আমি একটা প্রোগ্রাম এখানে আপলোড করার পর যদি কোনো এরকম সার্কিট থাকে আমার হাতে, সেই সার্কিটটা দিয়ে আমরা দেখবো যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে, রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করতেছে কিনা। সো এটাকে বলা হয় সিমুলেশন। মানে আমি হার্ডওয়্যারে জিনিসগুলো তার দিয়ে লাগানোর আগে আমি চেক করে দেখবো যে আমার প্রোগ্রাম কাজ করতেছে কিনা। সো এটাকে সিমুলেশন বলে। সিমুলেশনের জন্য অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে সব থেকে সহজ এবং বেশি ইউজ করা হয় হচ্ছে প্রোটিয়াস, যেটা নিয়ে তোমরা একটা ওয়ার্কশপ করছো মনে হচ্ছে। সো আমরাও দেখবো সামনের সেশনে ভালো কিছু সিমুলেশন দেখানো যায় কিনা। আমি এই 1 নাম্বার মানে কন্টেন্টটা শেষ হলে তোমাদের সাথে একটু ব্রেক দিব, আবার কিছু কথা বলবো। আরডুইনো গ্রাফিক্যাল প্রোগ্রামিং, এটাও খুব মজার, কিন্তু এটা আমি এখনই তোমাদের কিছু বলবো না। যে তোমাদের যাদের ইচ্ছা যে আমরা প্রোগ্রাম করব না, এরকম কোড টোড লিখতে আমার ভালো লাগে না, হ্যাঁ, তাদের জন্য সহজ উপায় হচ্ছে আরডুইনো গ্রাফিক্যাল প্রোগ্রামিং। মানে তুমি জিনিস টেনে টেনে এনে বসাবা, হ্যাঁ, তো কোনো প্রোগ্রামিং এর কিছু নাই, হ্যাঁ, জাস্ট ব্লক আনবা, টেনে টেনে বসাবা, কাজ করবে। সো এরকম অনেক সফটওয়্যার পাওয়া যায় বা অনেক অনলাইন এডিটর আছে। তার মধ্যে আমি যেটা ভালো লাগে আমার, সেটা হচ্ছে সিমুলিংক। ম্যাটল্যাব এর নাম তোমরা শুনছো, ম্যাটল্যাব এর আরডুইনো হার্ডওয়্যার প্যাকেজ ইউজ করলে বা সিমুলিংক ইউজ করে আমরা এই ধরনের গ্রাফিক্যাল প্রোগ্রামিংটা করতে পারি। এখানে তোমার কোনো কোড করতে হবে না, ঠিক আছে। অথবা vizuino.com নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে তোমরা আরডুইনোর জন্য গ্রাফিক্যাল প্রোগ্রামিং করতে পারো। মানে জাস্ট টেনে টেনে এনে বসানো, ড্র্যাগ এন্ড ড্রপ, কোনো প্রোগ্রামিং এর কিছু নাই। ওকে, সো 2 নাম্বার কন্টেন্টে যাওয়ার আগে আমি একটু ব্রেক দিচ্ছি 2-3 মিনিটের, তোমাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য। আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে অনেক কথা বললাম, কিন্তু মাইক্রো কন্ট্রোলার এটা আসলে আমরা যতটুকু বললাম, এটা আমার স্লাইডে আজকে মেইন পোরশন ছিল না। আমার মেইন পোরশন হচ্ছে এটা, ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলো। কেন? যে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে তুমি যুদ্ধে যাবা, তোমার কি কি অস্ত্র আছে, কি কি মানে সমরাস্ত্র আছে, এটা যদি তুমি না জানো, তুমি যুদ্ধের প্ল্যানিং করতে পারবা না। সো এইটাই আমরা আজকে দেখবো, যে আমরা যে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করব, আমাদের হাতে আসলে কি টুল আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা একটু দেখি। সবার শুরুতে যখন আর মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করতে যাবা, ইনপুট হিসাবে আমরা সাধারণত 2 ধরনের জিনিস দেই। একটা হচ্ছে সুইচ, এগুলোকে বলা হয় ডিজিটাল ইনপুট। তো সুইচ গুলো সাধারণত দেখো, এটা আইদার অন অর অফ, এর বাইরে কিন্তু কিছু আউটপুট দেয় না। ফর এক্সাম্পল এই সুইচটার কথা চিন্তা করো, এটা হয় অন হবে না হলে অফ হবে, এর বাইরে এটা থেকে কোনো আউটপুট মানে কোনো সিগন্যাল, এক্সট্রা সিগন্যাল দিতে পারে না। সো এটাকে বলা হয় ডিজিটাল ইনপুট। এই পুশ সুইচটার কথা চিন্তা করো, এটাকে হয়তো তুমি প্রেস করবা অথবা আনপ্রেস করবা। সো এখান থেকে 2 ধরনের সিগন্যালের বাইরে আর কোনো সিগন্যাল আসবে না, ঠিক আছে। এখানে একটা সিলেক্টর সুইচ আছে। সিলেক্টর সুইচটা একটু মনে করো মাল্টিপ্লেক্সার হিসেবে ইউজ করা হয়, ওটা আমি আপাতত বাদ রাখতেছি। সো মোট কথা, সুইচ গুলো সাধারণত হয় ডিজিটাল ইনপুট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। তো তোমরা যেহেতু আরডুইনো নিয়ে কাজ করছো, এর আগেও কিছু সেশন করছো, তাহলে তোমরা এটা জানো যে ইনপুট গুলো তোমরা যখন কোডিং করো, হয় ডিজিটাল ইনপুট, হয় ডিজিটাল রাইট, অথবা কি বলবো অ্যানালগ রাইট, ঠিক আছে। তো ডিজিটাল রাইট আমরা ইউজ করি কার জন্য? এই ডিজিটাল সুইচ গুলোর জন্য। তো সুইচগুলো মোরলেস আমাদের ইলেকট্রনিক্স প্রজেক্টে আমরা এই সুইচগুলো সবথেকে বেশি ইউজ করি। আর কি কি সুইচ আছে আমরা একটু দেখি। আচ্ছা, যে কোনো ডিজিটাল সুইচ তুমি যখন ইউজ করবা, তোমাদেরকে মনে রাখতে হবে ডিজিটাল সুইচ ইউজ করলে আমাদেরকে অবশ্যই ডিজিটাল পিন ইউজ করতে হবে। ডিজিটাল পিন বলতে কি, আরডুইনো ইউনো যদি হয়, এখানে ডিজিটাল পিন দেয়া আছে। আমি যদি ডিজিটাল সুইচ দিয়ে যদি অ্যানালগ পিনে বসাই দিই, তাহলে কিন্তু এটাতেও কাজ হবে, কিন্তু এটা এর পারফেক্ট জায়গা না, হ্যাঁ। সো ডিজিটাল সুইচ দিয়ে যখন কাজ করবা, ডিজিটাল রিড করতে হবে তোমাকে এই ডিজিটাল পিন গুলো দিয়ে, ঠিক আছে। সো এটা তোমরা জানো, তারপর আমি জাস্ট একটু বললাম। আচ্ছা, এর বাইরে সুইচ হিসেবে আমরা মানে ইনপুট হিসেবে আর কি ইউজ করতে পারি, এটার নাম তোমরা মোটামুটি সবাই জানো, এটাকে বলা হয় কিপ্যাড, ঠিক আছে। সো এটা হচ্ছে ম্যাট্রিক্স টাইপের একটা ইনপুট ডিভাইস। কি আমি ডিটেইলসে যাচ্ছি না এগুলো কিভাবে কাজ করে, আমি আজকে জাস্ট তোমাদের সাথে কনসেপ্ট শেয়ার করব।
সো আমরা ইনপুট হিসেবে কিপ্যাড গুলো ইউজ করতে পারি। সো কিপ্যাড গুলো বুঝতেই পারতেছো, যখন তোমার কোনো ধরনের ইউজার আইডি ইনপুট করার প্রয়োজন হবে অথবা কোনো পাসওয়ার্ড ইনপুট করার প্রয়োজন হবে, এই ধরনের প্রজেক্ট গুলোতে আমরা কিপ্যাড গুলো ইউজ করি বেশি। ঠিক আছে, সো খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট করা যায় এই কিপ্যাড ইউজ করে। ঠিক আছে, সো আর কি আমাদের ইনপুট দেওয়া যাইতে পারে? আচ্ছা, ডিজিটাল ইনপুট বলতে এগুলো সব থেকে বেশি ইউজ করা হয়। এর বাইরেও কিছু থাকতে পারে, এগুলো কমনলি ইউজ করা হয় আর কি। হ্যাঁ, কিন্তু এগুলোর বাইরে অ্যানালগ ইনপুট হিসেবে আমরা যেগুলো ইউজ করি, অনেক ধরনের সেন্সর পাওয়া যায়। আমি আজকে তোমাদেরকে এগুলো নিয়ে ফোকাস করব বেশি। কারণ কি, যে প্রত্যেকটা সেন্সরের কাজ যদি তোমরা জানো যে এই সেন্সরটা আমি মার্কেটে পাবো, তাহলে ওটা নিয়ে একটা ভালো প্রজেক্ট তৈরি করা সম্ভব। ঠিক আছে, সো আমরা আজকে ওই জিনিসটা জানার চেষ্টা করবো যে আসলে কি কি পাওয়া যায়, সেন্সর কি কি পসিবল। ঠিক আছে, তো সব থেকে সহজ উপায় হচ্ছে, তোমার মার্কেটে এক ধরনের কিট বক্স পাওয়া যায়। এই যে এই ধরনের একটা বক্স পাওয়া যায়, এই বক্সটা তোমরা ঢাকার যে কোনো ইলেকট্রনিক্স দোকানেই পাবা। এটা হচ্ছে গিয়ে বলতে হবে 37-in-1 সেন্সর কিট। সো অনেক ধরনের, এখানে প্রায় 37টা সেন্সর আছে, এবং 37টা সেন্সর দিয়ে যদি তুমি কাজ করো, মানে অনেক অ্যামেজিং প্রজেক্ট তৈরি করা সম্ভব। এবং আজকে আমরা এটা নিয়ে একটু দেখবো, প্রত্যেকটা সেন্সর নিয়ে আমরা কি কি তৈরি করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের মোটিভ কি, আমরা লাইন ফলোয়ার ড্রোনের বাইরে আসতে যাচ্ছি। এর জন্য আমাদের কি কি টুল আমাদের হাতে আছে, এটা নিয়ে আমরা একটু দেখবো। এখন আমি চেষ্টা করবো প্রত্যেকটা সেন্সরের কিছু ক্যাটাগরি, মানে ইম্পর্টেন্ট সেন্সর গুলো নিয়ে কিছু কথা বলার। তাহলে আবারও বলতেছি, মার্কেটে গিয়ে যদি তোমরা এই সেন্সর বক্সটা জিজ্ঞেস করো, যে কেউ মানে ভালো ইলেকট্রনিক্স দোকানগুলো যেগুলোতে আরডুইনো রিলেটেড জিনিস বিক্রি করে, তারা তোমাদেরকে এই জিনিসগুলো সাপ্লাই দিতে পারবে। এটার প্রাইস আমি কিনছিলাম, আমার প্রাইস পড়ছিল প্রায় 1500-1600 টাকার মতো। ঠিক আছে, সো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইসি যদি কিনতে যাও, তাহলে সব হয়তো মার্কেটে একসাথে মানে আলাদা আলাদা করে পাবা না, একটা দুইটা পাইতে পারো। কিন্তু এরকম কিট কিনলে একবারে 37টা সেন্সর একসাথে পেয়ে যাবা, এবং তোমাদের খরচটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, তো সবার কেনা দরকার নাই, যাদের খুব বেশি ইন্টারেস্ট আছে তোমরা এই বক্সটা কিনতে পারো। এবং এই সেন্সর গুলো নিয়ে আমরা, এই সেন্সর গুলো যদি শিখতে পারো, এর বাইরে আর কোনো খুব বেশি সেন্সর নাই। আচ্ছা, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি এক এক করে। তো প্রথম সেন্সর, খুব সহজ, মানে খুব সহজলভ্য একটা সেন্সর, এটাকে বলা হয় এলডিআর। এই যে এখানে একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় এলডিআর। এলডিআরটাকে একটা মডিউল আকারে এরা এই সেন্সর বক্সটাতে বিক্রি করতেছে, এটাকে নাম দিচ্ছে হচ্ছে ফটো সেন্সর। এখন এই এলডিআর এর কাজ কি বুঝতে পারতেছো? ফটো মানে এখানে কিন্তু ছবি বোঝাচ্ছে না, ফটো বলতে এখানে ফোটন বোঝাচ্ছে, মানে আলোর মধ্যে ফোটনস থাকে, সো এই ফোটনসটাকে এখানে বোঝানো হচ্ছে। তো যখনই সূর্যের আলো থাকবে, সূর্যের আলো থাকলে তখন এই সেন্সরটা এক ধরনের রেসপন্স করবে, আর যখন সূর্য থাকবে না, মানে সূর্যের আলো থাকবে না, তখন আরেক ধরনের রেসপন্স করবে। সো এটার উপর ডিপেন্ড করে আমরা লাইটের উপস্থিতিটাকে করতে পারি, ডিটেক্ট করতে পারি। তাহলে এই সেন্সরটা তো যদি তোমার হাতে থাকে, তাহলে তুমি এই ধরনের লাইট ডিপেন্ডেন্ট যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো করতে পারো। তোমরা রাস্তার পাশে এখন দেখবা, মোরলেস সব জায়গায় দেখবা যে সোলার লাইট পাওয়া যায়, এবং সোলার লাইট গুলো মোটামুটি অটোমেটিক্যালি এটার সাথে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন আর থাকে না। মানে দেখবা এমনি আগে যে লাইট গুলো থাকতো রাস্তার পাশে, ওগুলোর সাথে কি করতো, যে কোম্পানিগুলো তার লাগাই দিত, রাত হইলে ওই তার এসে পাওয়ার এসে জিনিসটাকে লাইটটাকে অন করতো। কিন্তু এখন কিন্তু এই সোলার লাইট গুলোর সাথে কোনো ইলেকট্রিক্যাল ওয়্যার থাকে না, সরাসরি এগুলো স্ট্যান্ড অ্যালোন একটা ইউনিট, রাস্তার যেখানে দরকার তুমি সেখানে বসাই দিছো। সেখানে কি হয়, এই সোলার প্যানেল আছে, সোলার প্যানেল দিনের বেলায় এর ভিতরে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটাকে সোলার প্যানেল কি করে, দিনের বেলা চার্জ আপ করে, চার্জ আপ হয়ে গেলে, এবং উপরে মাথার দিকে একটা তোমার এইরকম ফটো সেন্সর আছে, যে ফটো সেন্সর এটা ডিটেক্ট করবে যে এখন দিন না রাত। যখনই অন্ধকার হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এই নিচের লাইটটাকে জ্বালাই দিবে। ঠিক আছে, তো বুঝতে পারতেছো, এই সেন্সরটা যদি থাকে, তোমরা অটোমেটিক লাইটিং নিয়ে কাজ করতে পারবা। এটা হতে পারে তোমার বাসার অটোমেশন, হোম অটোমেশন করতেছো, সেটা হতে পারে, কিংবা তোমার রোড মানে স্ট্রিট লাইট ডিজাইন হতে পারে, বা একটা কমিউনিটির জন্য তুমি একটা স্ট্রিট লাইটিং সিস্টেম তৈরি করতেছো, এটা হতে পারে। সো সিম্পল একটা সেন্সর। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কিছু সেন্সর নিয়ে কথা বলবো। এইভাবে মানে কনসেপ্টটা বুঝতে পারতেছো, আমরা প্রত্যেকটা সেন্সর নিয়ে কথা বলবো, এবং এই সেন্সরটা নিয়ে কি কি প্রজেক্ট করা যেতে পারে এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। ঠিক আছে, এবং আমি চাবো যে তোমরাও কিছু আইডিয়া শেয়ার করো। ঠিক আছে, যেমন এটা একটা গেল, এরপরে আরো কিছু সেন্সর দেখি। টেম্পারেচার সেন্সর, এটা খুবই কমনলি ইউজড একটা সেন্সর। ঠিক আছে, সো টেম্পারেচারে যে এখানে একটা জিনিস আছে, একটা ছোট একটা কি বলবো ডিভাইস আছে, এটাকে বলা হয় থাইরিস্টর, না সরি তোমরা থাইরিস্টর না, থার্মিস্টরের নাম শুনছো,
আমি ভুলে গেলাম জিনিসটা। যাই হোক, এই জিনিসটা কি করে, এ লাইট মানে সরি টেম্পারেচার যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় এটাকে সে ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, সো একটা এরকম একটা সিঙ্গেল সেন্সর পাওয়া যায় যেটা শুধুমাত্র টেম্পারেচার ডিটেক্ট করে, অথবা চাইলে তোমরা আরেকটা সেন্সর পাওয়া যায় মার্কেটে, এটাকে বলা হয় DHT11। এই মডিউলটা এটার সাথে মানে তোমার টেম্পারেচার আর হিউমিডিটি দুটাই একসাথে দেয়া আছে। সো হিউমিডিটি মানে কি, বাসার আর্দ্রতা, মানে আবহাওয়ার আর্দ্রতা। সো আবহাওয়ায় কতটুকু আর্দ্রতা আছে এটাকে তুমি এই হিউমিডিটি সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করতে পারবে, যেখানে সেন্সরটা আছে এটার মাধ্যমে ডিটেক্ট করতে পারবা, এবং একই সাথে এটা দিয়ে টেম্পারেচারও মেজার করতে পারবা। ঠিক আছে, তাহলে প্রথম যে ইয়েটা দেখালাম এটা দিয়ে শুধু টেম্পারেচার ডিটেক্ট করতে পারবা যে কত টেম্পারেচার এখন, আর এটা দিয়ে তুমি একই সাথে টেম্পারেচার আর হিউমিডিটি দুটাই চেক করতে পারবা। সেই দুটো সেন্সর দিয়ে বুঝতে পারতেছো তোমরা কি কি প্রজেক্ট করতে পারো। টেম্পারেচার রিলেটেড যে প্রজেক্ট গুলো আছে এটা হতে পারে গ্রিন হাউস প্রজেক্ট, যে কোনো একটা তুমি গ্রিন হাউস সিস্টেম অটোমেশন করতে যাচ্ছ, সেখানে তোমার হিউমিডিটিও কন্ট্রোল করা প্রয়োজন, টেম্পারেচারও কন্ট্রোল করা প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা এই ধরনের সেন্সর গুলো ইউজ করতে পারো। অথবা কোনো তোমার এসির কথা চিন্তা করো, কোন একটা সিস্টেমের কুলিং সিস্টেম নিয়ে তুমি কাজ করতেছো, হতে পারে এটা কোনো ইন্ডাস্ট্রি, হতে পারে তোমার রুম, বাসার রুম। তো তোমার সেক্ষেত্রে অটোমেটিক তুমি ফ্যান অফ করবা বা অন করবা টেম্পারেচারের বেসিসে, বা অটোমেটিক তুমি এসি অন অফ করবা, এটা আরো অ্যাডভান্স হয়ে গেল। তো এই ধরনের কাজগুলো তোমরা এই ধরনের সেন্সর গুলো ইউজ করে করতে পারবা। অটোমেটিক কুলিং, অটোমেটিক যেটা বললাম গ্রিন হাউস যে ফার্মিং জায়গা, গ্রিন হাউস বলতে আমি মানে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টা বলতেছি না, গ্রিন হাউস এগুলো তোমার রুম পাওয়া, মানে রুম আছে বাইরের দেশে, ওরা গ্রিন হাউসের ভিতরে কি করে, সবজি চাষাবাদ করে। বুঝতে পারছো কোনটা কথা আমি বলতেছি? সো এই গ্রিন হাউস রুম গুলাকে অটোমেশন করতে গেলে তোমাকে একটা মানে কি বলবো, একটা টেম্পারেচার, কিছু হিউমিডিটি, এগুলোকে মেইনটেইন অবস্থা রাখতে হয়, একটা লেভেলে রাখতে হয় সব সময়। সো এই ধরনের প্রজেক্ট গুলো তোমরা করতে পারবো এখানে। ঠিক আছে, সো এটা একটা সেন্সর। এরকম আমি আরো প্রায় 10-12-20টা সেন্সর নিয়ে আজকে কথা বলবো, এবং প্রত্যেকটা সেন্সর নিয়ে কি কি করা যায় আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, প্রত্যেকটা সেন্সর, যখন সেন্সর গুলো অ্যানালগ সেন্সর হবে, অ্যানালগ সেন্সরের জন্য তোমাদের মনে রাখতে হবে যে অ্যানালগ পিনটা অবশ্যই ইউজ করতে হবে। হ্যাঁ, সো অ্যানালগ সেন্সর নিয়ে যখন কাজ করবা, আমরা এখন যে দুটা সেন্সর নিয়ে বললাম, লাইট সেন্সর, টেম্পারেচার, হিউমিডিটি সেন্সর, এগুলো কিন্তু অ্যানালগ সেন্সর। সো অ্যানালগ সেন্সর নিয়ে যখন কাজ করবা তখন তোমাকে এই পিনগুলো ইউজ করতে হবে, তখন আর এই পিন ইউজ করলে হবে না। ঠিক আছে, সো অ্যানালগ সেন্সর দিয়ে আমাকে অ্যানালগ পিনগুলো ইউজ করতে হবে, অ্যানালগ ইনপুট। এবং এই আরডুইনো ইউনো দিয়ে এরকম তুমি 6টা অ্যানালগ সেন্সর নিয়ে কাজ করতে পারবা। যদি আরডুইনো মেগা হয় সেক্ষেত্রে 8টা সেন্সর নিয়ে কাজ করতে পারবা। ঠিক আছে, নেক্সট সেন্সর কি, 3টা সেন্সর, এটা কিছুটা সেম টাইপের অ্যাপ্লিকেশন। যেমন প্রথমটা দেখো, এটাকে বলা হচ্ছে শেক সেন্সর, মানে যদি জিনিসটা কোথাও শেকড হয় তাহলে এটা কাজ, মানে এটা রেসপন্স করবে। নক সেন্সর, সো এখানে কোন একটা মনে করো দরজার সাথে তুমি লাগাই দিলা, ওই দরজা যদি কেউ এসে জোরে জোরে নক করে তাহলে এই সেন্সরটা ডিটেক্ট করতে পারবে। ভাইব্রেশন সেন্সর, ঠিক আছে, সো কোনো কারণে কোনো তোমার ভূমিকম্প হোক বা সামথিং হোক, কোনো কারণে যদি কোথাও ভাইব্রেশন তৈরি হয় তাহলে এই সেন্সরটা ডিটেক্ট করতে পারবে। ওকে, সো এই 3টা সেন্সর দিয়ে একটা আমি জাস্ট আমাদের আইডিয়া শেয়ার করি। এটা আমাদের একটা আমি যখন আন্ডার গ্রেডে ছিলাম তখন একটা প্রজেক্ট আমরা পাইছিলাম। প্রজেক্ট হচ্ছে মিলিটারি অ্যাপ্লিকেশনের জন্য, যে যখন মিলিটারিরা শুট আউট করে, বিষয়টা আমি একটু তোমাদের ড্র করেই বুঝাই। সো মিলিটারিরা যখন শুট আউট করে তখন কি হয়, যে অনেক দূরে একটা তোমার সৈয়দপুরের ক্যান্টনমেন্টও দেখতে পারবা। সো মিলিটারিরা কি করে, যে অনেক দূরে একটা কি থাকে, পুতুল থাকে বা বস্তা ব্যাগ থাকে, সেই বস্তার ব্যাগে পোল দিয়ে লাগানো থাকে, এবং অনেক দূর থেকে কি করে মিলিটারিরা শুট করে। ঠিক আছে, রাইফেল দিয়ে শুট করে। ড্রয়িং আমি মাউস দিয়ে ড্র করতে, যার কারণে খুব একটা ভালো ড্রয়িং হবে না। ঠিক আছে, সো তারা শুট করে। এখন কোশ্চেন হচ্ছে, আমাদের প্রজেক্টটা যেটা দিছিল, যে শুট করলে এই যে এই জায়গাটাতে শুটটা লাগতেছে কিনা, মানে মিস হচ্ছে নাকি হিট হচ্ছে, এই জিনিসটাকে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে কয়টা বুলেট এখানে হিট করতেছে সেটা অনুযায়ী আমাকে কাউন্ট করে একটা ডিসপ্লেতে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দেখো আমরা এই ধরনের সেন্সর দিয়ে করতে পারি কিনা। সো আমাদের হাতে আছে নক সেন্সর, ভাইব্রেশন সেন্সর, শেক সেন্সর। ঠিক আছে, আমরা যদি মনে করো যে শেক সেন্সরটা ইউজ করি, তো এই বডিতে আমরা কোন একটা, এই বডিতে ভিতরে আমরা সেফলি একটা বক্সের মধ্যে একটা ভাইব্রেশন সেন্সর, সরি শেক সেন্সর লাগাই দিলাম। যখন একটা বুলেট এসে এখানে হিট করবে অবশ্যই পুতুলটা কেঁপে উঠবে, বা পুতুলটা একটা, যেহেতু অনেক হাই স্পিডে এটা এসে তোমার বুলেটটা শুট করবে, তাহলে অবশ্যই একটা শেক হবে।
এবং এটা যেহেতু তারা একটা নির্দিষ্ট সময় পর পর করতেছে, তার আমরা বলতে পারি যখন একবার জিনিসটা কেঁপে উঠবে তাহলে একটা হিট হয়েছে, যদি দুইবার কেঁপে ওঠে তাহলে দুইটা হিট হয়েছে। বোঝা গেছে কনসেপ্টটা? তো এইভাবে আমরা একটা মিলিটারি বুলেট, অটোমেটিক বুলেট কাউন্টিং একটা অ্যাপ্লিকেশন করতে পারি এই ধরনের সেন্সর ইউজ করে, বুলেট কাউন্ট। তাহলে নক সেন্সর, নক ডিটেক্টর, এটা দিয়ে বলো দেখি কি করা যায়। যে কেউ আইডিয়া শেয়ার করো, যে একটা নক সেন্সর তোমাকে আমি দিলাম তোমার হাতে, এটা দিয়ে তুমি কি প্রজেক্ট করতে পারবা? আর ঘরের ভিতরে কি প্রবেশ করলে স্যার ওটা ডিটেক্ট করতে পারবে? প্রবেশ করলে না, দরজা খুলে ঢুকে গেল। নক সেন্সর আসলে কিছুটা যে মনে করো তোমার বাসায় তুমি একটা অটোমেটিক সিস্টেম দিয়ে দিচ্ছ যে দরজা কেউ নক করলে কোন একটা রিপ্লাই তোমার, মানে কোন একটা জিনিস করবা, হয় তুমি দরজার মানে কোন একটা ভয়েস অ্যাক্টিভেট করে দিবা অথবা কোনো ক্যামেরা অন করে দিবা বা কিছু একটা করবা। ব্যবহার করা যেতে পারে, যে যেমন স্যার ব্যাংকে ডাকাতি আসলো, কেউ নক করলো, সুইচ না চেপে নক করলো। হ্যাঁ হতে পারে, একটা ভালো জিনিস বলছো। এটা একটা মানে কি বলবো, কোডিং এর জন্য বা একটা কোডেড মেসেজ দেওয়ার জন্য এটা ইউজ করা যেতে পারে নক ডিটেক্টরটা। খুব ভালো একটা আইডিয়া। আর ভাইব্রেশন সেন্সর, এটা দিয়ে কি করা যেতে পারে বলো দেখি? অবভিয়াসলি ভূমিকম্প রিলেটেড কোন একটা কাজ করা যেতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। স্যার নক সেন্সর কি স্যার মূলত বাইক বা কারে ইউজ করা হয় স্যার? আমার জানা নেই নক সেন্সর বাইক বা কারে কি কাজে ইউজ করতে যাচ্ছে। স্যার এটা মনে হয় যে কারে এয়ার ব্যাগ, যেটা এয়ার ব্যাগে ইউজ করা হতে পারে। আমার কারণ হচ্ছে গাড়ির সামনে কোনো কিছু হালকা টাচ করার সাথে সাথে এয়ার ব্যাগটা খুলে যাবে, এরকম কিছু হতে পারে। তুমি এটা নিয়ে কাজ করতে পারো। দেখো এই মডিউলটা হাতে নিয়ে দেখো যে কতটুকু নক প্রয়োজন। সিম্পলি জাস্ট একটু ওই যে কি বলবো, চাকার নিচে একটা ইট আসে, গিয়ে ধাক্কা খেলে এটা অ্যাক্টিভেট হবে, নাকি বড় সড়ো ধাক্কা লাগবে, এগুলো তোমরা হাতে নিয়ে প্র্যাকটিস করতে পারো। শেক সেন্সর বুঝতে পারতেছো? তোমার ওই যে দারাজে মাঝে মাঝে দেখবা যে শেক অফার দেয়, দেখছো? দারাজ অ্যাপে ঢুকলে দেখবা যে ফোনকে শেক করলে অফার দেয়। কেউ দেখেনি? স্যার না স্যার, তেমন তো দেখি নাই। কি বলো? আছে স্যার, দারাজের অ্যাপ ওপেন করে দেখিও। স্যার মাই জিপি তেও তো দিত স্যার। হ্যাঁ মাই জিপি তেও আসছে শেক অফার, মানে ফোন ওই অ্যাপ অন করে ফোনটাকে হাতে নিয়ে শেক করলে তোমার এটা হয়ে যায়, মানে একটা জিনিস অন হয়ে যায়। তো বুঝতে পারতেছো, এগুলো নিয়ে তোমরা মজার মজার প্রজেক্ট করতে পারবা। আচ্ছা আমরা আরো কিছু সেন্সর দেখি, এগুলো মজার। যেমন দেখো এগুলো কিছুটা সেম টাইপের সেন্সর। প্রথমটাকে বলা হচ্ছে ডিজিটাল টিল্ট সেন্সর। আমি জানি না তোমরা এগুলো সেন্সর গুলোর মধ্যে কয়টা জানতা আগে, তারপরও একজন দুইজনের জন্য যদি নতুন কোনো জিনিস জানাতে পারি তো এটাই আমার সেশনটার সার্থকতা। সো ডিজিটাল টিল্ট সেন্সর, দ্যাট মিন্স এই যে এখানে একটা ছোট্ট একটা বাল্বের মতো দেখতে, মানে বোতলের মতো দেখতেছো, এর ভিতরে একটা মেকানিজম আছে যে এই জিনিসটা যদি বাম পাশে হয়ে যায় বা ডান পাশে হয়ে যায়, মানে একটা অ্যাক্সিসের যে কোনো একদিকে পজিটিভ বা নেগেটিভ জিনিস দিকে যদি এটা বেঁকে যায় তাহলে এটাকে ডিটেক্ট করতে পারবে। এরপরে এটা হচ্ছে তোমার রোটেশন সেন্সর। এটা কিছুটা মেকানিক্যাল ডিভাইসের মতো। সো তুমি এই নবটা মনে করো কোনো একটা জায়গায় ফিক্সড করে দিলা, এবং এই পাশের যে বডিটা আছে এটা কোনো একটা বডিতে ফিক্স করে দিলা। সো বডিটা যদি বেঁকে যায় তাহলে অবভিয়াসলি এই মাথাটা নবটা একটু কিছুটা ঘুরে যাবে, ঠিক আছে? সো এই একটা মেকানিক্যাল একটা সেন্সর আর কি, এটাকে বলা হচ্ছে রোটেশন সেন্সর, বা এটাকে আমরা সহজ ভাষায় পটেনশিওমিটারও বলতে পারি, এই যে উপরের জিনিসটাকে পট বলি। সো এটাও একটা ওরিয়েন্টেশন কন্ট্রোল কাজে ইউজ করা যেতে পারে। বিশেষ করে তোমরা এগুলো কোথায় ইউজ করে, যে তোমার মনে করো ওই যে দেখবা যে অটোমেটিক মিক্সিং কিছু মেশিন থাকে, সিমেন্ট মিক্সিং মেশিন বা সামথিং, এই ধরনের জিনিসগুলো যদি তোমরা করতে যাও যে কতটুকু রোটেট করছে বা কতটুকু রোটেট করে নাই, এটা জিনিস করতে পারো। আর এগুলো থেকে কিছুটা অ্যাডভান্স এবং কিছুটা কস্টলি, এটা হচ্ছে গাইরোস্কোপ বা গাইরো সেন্সর। এ কি করে, এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিসেই সে কতটুকু মানে বেঁকে যাচ্ছে, এখানে যেমন দেখো এক্স অ্যাক্সিসে কতটুকু বাঁকছে এবং ওয়াই অ্যাক্সিসে কতটুকু মানে বেন্ড হইছে, এই জিনিসটা সে ডিটেক্ট করতে পারে। তাহলে এই সেন্সর গুলো দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো জিনিস এটা মানে স্ট্রেইট আছে কিনা, নাকি বামে বেঁকে গেছে, না ডানে বেঁকে গেছে, না এক্স অ্যাক্সিসে বেঁকে গেছে, না ওয়াই অ্যাক্সিসে বেঁকে গেছে, এই জিনিসগুলো আমরা এই সেন্সর গুলোর মাধ্যমে ডিটেক্ট করতে পারি। তো সবগুলোর মধ্যে এগুলোর মধ্যে সব থেকে বেশি সেন্সিটিভ এবং সব থেকে ভালো সেন্সর হচ্ছে এটা গাইড সেন্সর। তো এগুলো দিয়ে আমরা কি কি অ্যাপ্লিকেশন করতে পারি, আমি একটা অ্যাপ্লিকেশনের নাম বলি, বাকিটা তোমাদের কাছে শুনবো। যেমন তোমার গ্লোভস, হ্যান্ড গ্লোভস এর মাধ্যমে তোমার পিচ কন্ট্রোল বা রোল কন্ট্রোল করতে পারো। যারা পিচ রোল সম্পর্কে
মেকানিক্যাল স্টুডেন্ট, তোমাদের ভালো আইডিয়া থাকার কথা। সহজ ভাষায় বললে ডানে বামে বা উপর নিচে যদি তুমি হাতটা করো তাহলে একটা রোবোটিক একটা কার এটাকে ডানে বামে বা লেফট রাইটে তোমরা মুভ করাইতে পারবা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গেস্টার কন্ট্রোল। তুমি তোমার হাতে একটা গ্লোভস পরলা, সেই গ্লোভস এর মধ্যে একটা কি লাগাই দিবে, একটা গাইরো, যেখানে একটা গাইরো সেন্সর আছে, একটা আরডুইনো আছে এবং একটা ওয়াইফাই মডিউল আছে। তো তোমার গ্লোভস এর মধ্যে তোমার হাতটা তুমি সামনের দিকে বাঁকাচ্ছ না পিছনের দিকে বাঁকাচ্ছ, তোমরা আমার ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি ক্যামেরাটা দিয়ে একটু দেখাই। সো মনে করো তোমার হাতটা সামনের দিকে বাঁকাবা না পিছনের দিকে বাঁকাবা, ডানে বাঁকাবা না বামে বাঁকাবা, এইভাবে হ্যান্ড মুভমেন্টের মাধ্যমে যদি কোনো জিনিসকে তুমি কন্ট্রোল করতে চাও তাহলে আমরা এই ধরনের প্রজেক্টে এই সেন্সর গুলো ইউজ করতে পারি। তাহলে এখানে বুঝতে পারতেছো এটা কাদের জন্য, মানে এটা আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, আমি তোমাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। বলো আর কি কি? এটা গেল হচ্ছে একটা রোবোটিক কার কন্ট্রোল, লেফট রাইট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। এর বাইরে তোমাদের মাথায় কি আইডিয়া আসে, এটা দিয়ে কি করা সম্ভব বলো? মাস রোবট ইউজ করা যেতে পারে। রোবোটিক সার্ভিস যেমন যেগুলো সিমুলেটর আছে, সিমুলেটর এটা ইউজ করা যেতে পারে বিভিন্ন ধরনের। আমরা গেস্টার ইউজ করে স্যার দেখতে পারি যে আমাদের মানে ওই রোবটের যে চাকতি গুলো থাকবে, হুইল গুলো থাকবে, এগুলো মানে কোন দিকে কি রকম ব্যালেন্স হচ্ছে এটা অটোমেটিক হয়ে যাবে, আমার বডিটা একদম ব্যালেন্স হয়ে যাবে, আমার মানে সারফেস যেরকমই হোক। এখান থেকে আমরা মানে কন্ট্রোল করব, ঠিক আছে, কিন্তু ডিভাইসটা আসলে ব্যালেন্সড হয়েছে কিনা এগুলো কিন্তু কোনো ফিডব্যাক আসতেছে না। যাই হোক, ওটা পরে করা যাইতে পারে। আর কোনো আইডিয়া এই গাড়ির বাইরে? স্যার রাস্তার হুইল চেয়ার, গুড। প্রতিবন্ধীদের জন্য আমরা একটা হুইল চেয়ার ডিজাইন করতে পারি, যারা নিজেদের গাড়ি মানে হুইল চেয়ার বা নর্মাল হুইল চেয়ার গুলো কি হয়, হাত দিয়ে চাকা ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। সো এটা সবার জন্য খুব কঠিন, সারাদিন ধরে ওই চাকা ঘুরানো, এটা আসলে খুব কঠিন। সেক্ষেত্রে আমরা একটা এরকম মেকানিজম করতে পারি লো কস্টে। এটা গ্লোভস সে পরলো, সিম্পলি এটা দিয়ে সে তার নিজের হুইল চেয়ারকে কন্ট্রোল করলো। এটা একটা হতে পারে গুড আইডিয়া। আর কোনো কনসেপ্ট কারো? রাস্তার ব্যাংকিং কোন অথবা স্যার এমন কোন বিল্ডিং যেটা মানে স্যার কোণের উপর ইয়ে করে স্যার, এরকমের জন্য ডিভাইস তৈরি করতে পারি স্যার। বুঝলাম না খুব একটা। তো যাই হোক, হয়তো তুমি রোড নিয়ে কোনো প্রজেক্টের কথা চিন্তা করছো। আর কারো কোনো আইডিয়া? স্যার ক্যামেরা। হ্যাঁ, খুব ভালো একটা কনসেপ্ট। ক্যামেরা, তুমি যারা ইয়ে নিয়ে কাজ করে, তোমার সার্ভেলেন্স সিস্টেম নিয়ে কাজ করে, বিশেষ করে ট্রাফিক সার্ভেলেন্স হতে পারে বা কোনো বাসা বাড়ির জন্য সার্ভেলেন্স সিস্টেম হতে পারে, এই ধরনের জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। ড্রোন কন্ট্রোল করতে পারি, যারা মনে করো ড্রোন বিভিন্ন প্লেন অর হেলিকপ্টার এরকম কিছু। হ্যাঁ, ওইটাই বললাম, ড্রোন, প্লেন, হেলিকপ্টার একটু অ্যাডভান্স হয়ে যায় এবং রিস্কি হয়ে যায়, অত উপরে আমরা যাব না। আমরা লো সেন্সিটিভ ডিভাইস, যেখানে মানুষের জীবনের ঝুঁকি থাকবে না আর কি, এরকম জিনিসগুলো বেশি। হ্যাঁ, ড্রোন হইতে পারে যেটা বললাম। তারপর গিম্বলে কি এরকম সেন্সর ইউজ করে? গিম্বেলে গাইরোস্কোপ আছে। সো বুঝতে পারতেছো কিংবা যেটা কথা ও বললো, গিম্বেল, জানি না তোমরা কতজন গিম্বেল জিনিসটাকে চেনো। ক্যামেরাকে স্টেবিলাইজ রাখার জন্য গিম্বেল ইউজ করা হয় এবং গিম্বেলে এই গাইরো সেন্সরটা ইউজ করা হয়। হ্যাঁ, গুড একটা অ্যান্সার। তারপর তোমরা সেলফ ব্যালেন্স জিনিসগুলো যেগুলো আছে, সেলফ ব্যালেন্স রোবট হইতে পারে, সেলফ ব্যালেন্স হোভার বোর্ড গুলো হইতে পারে, বা সেলফ ব্যালেন্স হুন্ডা হইতে পারে। সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল দেখছো তোমরা? জি স্যার, রিসেন্টলি স্যার বিএমডব্লিউ একটা ইয়ে করছে, লঞ্চ করছে এক্স্যাক্টলি কনসেপ্ট। বাইসাইকেল দেখছি স্যার। বাইসাইকেল জানি না কতটা ইফেক্টিভ, বাট তোমার হুন্ডাতে এই টেকনোলজি গুলো চলে আসছে, যে সেলফ ব্যালেন্সিং হুন্ডা আর কি। সো বুঝতে পারতেছো, এই সেন্সর গুলো থাকলে তোমরা হয়তো হুন্ডা ডিজাইন করতে পারবা না, কিন্তু একটা হুইল চেয়ার তো বানাইতে পারবা। সো এই জিনিসগুলো আমি আশা করি যে তোমরা এইগুলো বিষয়ে ফোকাস করবা। বিশেষ করে যে কোনো প্রজেক্ট যখন তুমি এগ্রিকালচার রিলেটেড প্রজেক্ট করবা, অথবা তুমি মনে করো ইয়ে রিলেটেড, এটা দিয়ে তুমি যেমন এগ্রিকালচার যেমন স্প্রে করা হয়। হ্যাঁ, সো আমাদের দেশে নর্মাল যে ম্যানুয়াল সিস্টেম, ঘাড়ের মধ্যে একটা মেশিন নিবে, সেই মেশিন নিয়ে হাত দিয়ে তোমার পাম্প করে পুরা জমি জুড়ে জুড়ে তারা স্প্রে করে, তাই না? এই জিনিসগুলো মনে করো তুমি দূর থেকে প্রেসারাইজড পাম্পের মাধ্যমে যদি তুমি দূর থেকে মানে স্প্রে করতে পারো, কিছুটা স্প্রে গানের মতো। হ্যাঁ, সো প্রেসার থাকতে হবে সেক্ষেত্রে অবশ্য। সো এটা একটা কনসেপ্ট হতে পারে যে এগ্রিকালচারের জন্য তোমরা কোন একটা জিনিস ডিজাইন করবা। ওকে, সো এটা একটা জিনিস, এটা একটা সেন্সর।
এরপরের সেন্সরটা দেখো, এটাও অনেক মজার একটা সেন্সর, এটাকে বলা হচ্ছে টাচ সেন্সর। সো মানুষজন আর পুশ বাটন দিয়ে ওই যে অন অফ সুইচ করতে চায় না এখন, যেখানে কোনো একটা টাচ কিছু থাকে মানুষজন খুব এক্সাইটেড হয়ে যায় জিনিসটা নিয়ে, তাই না? দেখবা আগের লাইট গুলো, এখন আগের টেবিল লাইট গুলো দেখবা যে সবসময় অন অফ করার জন্য বাটন থাকতো, এখন দেখবা যে সব টাচ, টিভির প্যানেলও টাচ, তারপর মনিটরে দেখবা সব টাচ। তাহলে এই যে টাচ জিনিসটা, এটা একটা কি বলবো ট্রেন্ড হয়ে গেছে, এবং যখনই তোমার কোনো প্রজেক্টে টাচ আসবে এই জিনিসটা একটা আলাদা একটা ডিমেনশন অ্যাড করে। সো এই ধরনের সেন্সর গুলো, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটিভ সেন্সর। এটা কিসের বেসিসে কাজ করে, যে হিউম্যান স্কিন মানে যেখানে তোমার গ্রাউন্ডিং পায়, হ্যাঁ আমরা জানি যে আমাদের হিউম্যান বডিতে তোমার অনেক বেশি মানে কি বলবো গ্রাউন্ড হিসেবে তুমি তোমার হিউম্যান বডিটাকে ইউজ করতে পারো। তো তোমার এই এখানে একটা হলুদ প্যানেল আছে, এই জায়গায় যখন তুমি তোমার স্কিন দিয়ে টাচ করবা তখন তোমার এটা ডিটেক্ট করতে পারবে যে কোনো একটা কেউ একটা এখানে হাত রাখছে, অথবা মেটাল দিয়েও এটা মেটালও ডিটেক্ট করতে পারে। খুব ক্লোজ প্রক্সিমিটি 3 সেন্টিমিটারের মধ্যে যদি তুমি কোনো মেটাল আনো, এটাকেও সে ডিটেক্ট করতে পারবে। তো আমরা যারা তোমরা বিভিন্ন এয়ারপোর্টে দেখবা মেটাল ডিটেক্টর, মানে ওরা তোমার পকেটে কোনো চাবি আছে কিনা একটা ওই যে হাতে একটা লাঠির মতো নিয়ে তোমার পুরো বডিতে ঘষে ঘষে স্ক্যান করে, দেখছো? জি স্যার। অবশ্যই দেখছো। তো তোমার পকেটে যদি কোনো চাবি থাকে, চাবিটার ওই 3 সেন্টিমিটার তো মানে তোমার গায়ের সাথে লাগাই তো ওরা চেক করে। সো ওই ডিস্টেন্সের মধ্যে যদি তোমার এই সেন্সরটা তুমি নিয়ে যেতে পারো কোনো মেটালের কাছাকাছি, সেটা তোমার নাইফ হোক বা কেউ যদি মনে করো থেকে কোনো একটা মানে পকেটে কোনো একটা মনে করো আনঅথরাইজ জিনিস রাখছে মেটাল, সেক্ষেত্রে এই জিনিসটা ডিটেক্ট করতে পারবে। তো বলো দেখি এটা দিয়ে আর কি কি প্রজেক্ট করা যেতে পারে? স্যার কলকারখানার বর্জ্য সেপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে স্যার। বর্জ্য সেপারেশন একটু মেটালি আলাদা করবে স্যার। জানি না এটা কতটুকু, ওটার ক্ষেত্রে তোমার ম্যাগনেটিক লেভিয়েশন মানে ম্যাগনেটিক একটা ইয়া থাকে, আলাদা থাকে, ওগুলো ডিফারেন্ট জিনিস। যাই হোক, চিন্তা করছো এটা একটা কিছু মেটাল জিনিসগুলো থাকে এখানে যাতে মানুষের কাছে যাতে অফ হয়ে যেতে পারে রোটেটিং, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। আর কোনো আইডিয়া? আচ্ছা, প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যায়। প্রেজেন্ট আসলে এখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট বা এই ধরনের কিছু নাই, যার কারণে একজনই যদি বারবার প্রেস করে তাহলে আইডেন্টিফাই করতে পারবে না যে ডিফারেন্ট কেউ প্রেস করতেছে কিনা। স্যার ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ ইনস্ট্রুমেন্ট বলতে স্যার তো মিউজিক। হ্যাঁ এটা হইতে পারে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে তুমি এই জিনিসটা ইউজ করতে পারো। স্যার আমাদের কিবোর্ডের কিক্যাপ গুলা রিপ্লেস করা যেতে পারে, প্রেস না করেই লেখা যেতে পারে। হ্যাঁ এটা হইতে পারে। এখনকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে কিন্তু যে ডিভাইস গুলো ছিল দিন দিন সবগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে, মানে মেকানিক্যাল যেখানে জিনিস ছিল লাইক তোমাকে কোনো একটা সুইচ প্রেস করতে হবে বা ওই যে যেটা কথা বললা কিবোর্ডের কোন একটা পয়েন্ট প্রেস করতে হবে, এই জিনিসগুলা মানে খুব নষ্ট হয় বেশি, যার কারণে এখন কিন্তু সবকিছুই তোমার ইয়ে হয়ে যাচ্ছে, মানে জিনিসগুলোকে একটু মডিফাই করে আনা হচ্ছে। তো সেক্ষেত্রে হ্যাঁ তোমরা এরকম একটা মিউজিক্যাল সিস্টেম তৈরি করতে পারো, যে এরকম মানে 10-12টা সেন্সর পাশাপাশি রেখে রেখে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি টিউন করে যখন এটা ইয়ে করবে তখন তোমার একটা ফ্রিকোয়েন্সিতে মিউজিক হবে, সারেগামা যেটা আর কি কনসেপ্ট। যাই হোক, মিউজিক নিয়ে আমি বলতেছি না, মিউজিক এই জিনিসটা খুবই তৈরি করা খুবই সহজ, যারা মিউজিক নিয়ে কাজ করো তারা হয়তো সহজে বলতে পারো। মিউজিক আর কিছুই না, সাইন ওয়েভের নাম শুনছো না তোমরা, সাইন কোসাইন। সো মিউজিক আর কিছুই না, সাইন ওয়েভ। সো তোমরা যদি এটার মাধ্যমে জাস্ট একটা সাইন ওয়েভ প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ দিয়ে দাও, তাহলে তোমার বিভিন্ন যে হারমোনিক্স গুলো আছে এগুলো জেনারেট হবে। যাই হোক, এটা মজার একটা জিনিস, এটা নিয়ে কাজ করতে পারো। এরপরে আমরা দেখি নেক্সট সেন্সর। তোমাদের কি কনসেপ্টটা ভালো লাগতেছে? আমরা যেভাবে মানে সেশনটা করতেছি তোমাদের কি ভালো লাগতেছে না আমি আর একটু ফাস্ট যাব? স্যার ভালো লাগতেছে। ওকে, এটা হচ্ছে হল ম্যাগনেটিক সেন্সর। সো ম্যাগনেটিক সেন্সর মানে বুঝতে পারতেছো যেখানে কোনো একটা ম্যাগনেট থাকবে, ম্যাগনেটের প্রেজেন্স বোঝার জন্য এই ডিভাইসটাকে ইউজ করা, এই সেন্সরটাকে ইউজ করা যায়। সো এখানে যেমন পিকচারটা লক্ষ্য করো, এই ম্যাগনেটিক সেন্সরে এখানে যে দুটো ম্যাগনেট আনা হয়েছে, সো এটা সে ডিটেক্ট করতে পারবে। হ্যাঁ, সো এই ম্যাগনেটিক সেন্সর গুলো এগুলো এই যে 3 সেন্টিমিটার মানে রেঞ্জের মধ্যে যদি কোনো ম্যাগনেট আনো তাহলে এটাকে সে ডিটেক্ট করতে পারে। এটা নিয়ে আমার মাথায় কোনো প্রজেক্টের আইডিয়া নাই, তোমাদের কাছে শুনি তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? শুধু ম্যাগনেট নেবে না ম্যাগনেটিক ফিল্ডটাকেও নেবে স্যার?
যেখানে ম্যাগনেট থাকবে সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, জি স্যার। সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে সে ডিটেক্ট করবে। ঠিক আছে, এখানে যেমন দেখো এই সেন্সরটা কিন্তু টাচ করেনি, জাস্ট ওর মানে প্রক্সিমিটিতে নিয়ে আসা হয়েছে। সো টাচ না করে সে কিভাবে ডিটেক্ট করতেছে? অবশ্যই ফিল্ডের মাধ্যমে, ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিটেক্ট করতেছে। সো এটা একটা মজার সেন্সর, এটার মাধ্যমে তোমার ম্যাগনেটিক রিলেটেড প্রজেক্ট গুলো করতে পারবা। আচ্ছা যাই হোক, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, ব্রেনস্টর্মিং করো এটা নিয়ে কি করা যায়। সাউন্ড সেন্সর, এটা নিয়ে আমার মনে হয় বলার কিছু নাই, বুঝে গেছো। এই সেন্সরটাতে একটা মাইক্রোফোন থাকে, ঠিক আছে? যেমন দেখো এই যে এখানে একটা মাইক্রোফোন আছে, বা সেন্সরের মাথায় একটা মাইক্রোফোন থাকে। সো মাইক্রোফোনটা যে কোনো সাউন্ডকে পিক আপ করতে পারবে, ঠিক আছে? সো সাউন্ডটাকে পিক আপ করে তুমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে পারবা। যেমন এখানে হাত দেখে বুঝতে পারতেছো যে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, সো হাত দেখে বুঝতে পারতেছো যে ক্ল্যাপিং করে কোনো একটা লোডকে কন্ট্রোল করা। যে তুমি হাততালি দিবা, কোনো একটা লোড অন হবে, একবার হাততালি দিবা একটা লোড অন হবে, দুইবার হাততালি দিবা দ্বিতীয় লোডটা অন হবে, বা আবার দুইবার হাততালি দিবা যেটা অন, দুই নাম্বার লোড যেটা অন হয়ে আছে সেটা অফ হয়ে যাবে। সো এইভাবে বিভিন্ন ভাবে প্রোগ্রাম করা যায়, পুরোটাই প্রোগ্রামের বিষয়। প্রোগ্রাম করে তুমি অনেক ধরনের কম্বিনেশন তৈরি করতে পারবা, অনেক সুন্দর সুন্দর প্রজেক্টের কনসেপ্ট নিতে পারবা। তো বলো দেখি সাউন্ড সেন্সর দিয়ে আর কি কি করা যেতে পারে হাততালি বাদে? আর এটা তো লাইটের ক্ষেত্রে ইউজ করতে পারি না আমরা? লাইট, ইলেকট্রিক্যাল লাইট বলতে স্যার যে কোনো লাইট বলতে যে কোনো লাইট স্যার জ্বালানোর জন্য রুমে এসে যদি হাততালি দাও, মানে ডিজিটাল হোম টেকনোলজি যেগুলোতে ইউজ করে আর কি, যে ক্ল্যাপ দিলে লাইট জ্বলে, ক্ল্যাপ দিলে অফ হয়। বলতেছিলাম স্যার আমরা যদি এটা স্যার মানে রুমের জন্য স্যার ইলেকট্রিক্যাল বোর্ডে ইউজ করি, যে কোনো অ্যাক্সিডেন্টের সময় যদি রুমের যদি ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট হয়, তখন যদি কেউ সাউন্ড করে, তখন ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিসিটি অফ হয়ে গেল। আইডিয়া তুমি কিভাবে বুঝাচ্ছ আমি বুঝতে পারিনি। যাই হোক, স্যার সুন্দর কনসেপ্ট মনে হচ্ছে। বলো বলো। ধরেন অনেক হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখছে কিন্তু উঠতে ইচ্ছা করতেছে না, হচ্ছে বন্ধ করা একটা মজার প্রজেক্ট হতে পারে, তাহলে তুমি এটা বানাও, বুঝছো? এই দেখো কিছু লাগবে না, জাস্ট একটা সেন্সর লাগবে, একটা বাজার লাগবে। স্যার একটা ধরেন হচ্ছে মানে অ্যালার্ম ঘড়ির সঙ্গে যদি, হ্যাঁ ধরেন আমি এমন করা যায় স্যার, জানলা দিয়ে রোদ আসতেছে সকালবেলা, ক্ল্যাপ করলাম আমার পর্দাটা আটকে গেল। আচ্ছা, মোর অর লেস তোমাদের সবার কনসেপ্ট ওই হোম অটোমেশনের মধ্যেই আছে, এই তো? হাততালি দিবা, লোড অন হবে, লোড অফ এসে কারেন্ট সরে যাবে, সাউন্ডটা রিসিভ করবে, সাউন্ডের মানে রিসিভের কোনো ভ্যারিয়েশন নেই। আমি যে একটা মানে সিলেক্ট করে দিব, এই সাউন্ডটা শুনলি শুধু আমার কন্ট্রোল হবে, শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সাউন্ডেই রেসপন্স করবে। এই যে এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছ, যে কোনো ধরনের সাউন্ড পিক করবে। তুমি কথা বলতেছো, এই সাউন্ডটা ভয়েস কমান্ডও তো তাহলে পিক করবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে স্যার ভয়েস কমান্ড দিয়ে স্যার আমরা তো অনেক কিছু কন্ট্রোল করতে পারবো স্যার। করতে পারবা স্যার। সেফটিতে ইউজ করা যাবে স্যার, সিকিউরিটি। এখন তুমি এখানে যে সাউন্ডই তৈরি করো, সেই সাউন্ডের একটা ডিজিটাল প্যাটার্ন তৈরি হবে। হ্যাঁ, এখন এই প্যাটার্ন অনুযায়ী তোমাকে লোডটা কন্ট্রোল লজিকটা সাজাইতে হবে। জি স্যার, এটা কি স্যার হচ্ছে যে মানে 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 কি ডিটেক্ট করতে পারবে যে এর ভয়েস এরকম, এর ভয়েস অন্যরকম? মানে প্রোগ্রামে যদি আমি ওইভাবে করে দিই, মানে দেখো মানুষের ভয়েস ডিফারেন্ট হয় কিসের বেসিসে? ফ্রিকোয়েন্সির বেসিসে। তোমার কণ্ঠ আর একটা মেয়ের কণ্ঠের মধ্যে পার্থক্য কি? ছেলের কণ্ঠের ফ্রিকোয়েন্সি কম, মেয়ের কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি। ইভেন প্রত্যেকটা মানুষের ভয়েসের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। সো তুমি যদি এটার মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে আইসোলেট করতে পারো বা ডিটেক্ট করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। তবে সেক্ষেত্রে শুধু এই মডিউলটা এনাফ না, এক্ষেত্রে তোমার ডিএসপি সেন্সর লাগবে বা ডিএসপি প্রসেসর লাগবে। হ্যাঁ, মানে করা যাবে, এমন না যে করা যাবে না। যাই হোক, তোমরা আইডিয়া গুলো পাচ্ছ। সেন্সর আমি হচ্ছে কিভাবে তৈরি করব? কারণ হচ্ছে যেগুলো তো আছে হচ্ছে সাউন্ড সেন্সর, এটা ওটা। কি তৈরি করবা? আমার ইচ্ছে মতো একটা সেন্সর তৈরি করলাম, করা কি যাবে? জানি না কি রকম তৈরি করতে চাচ্ছ বলো। আচ্ছা তোমাদের আমি বলি, দেখো তোমাদের আমি কিছুটা আইডিয়া দিই। এই মার্কেটে যে এখানে মাইক্রোফোনটা দেখতেছো না, এই মাইক্রোফোনটা মার্কেটে আলাদা পাওয়া যায়। এই যে এখানে একটা আইসি দেখতেছো, এই আইসিটা মার্কেটে আলাদা পাওয়া যায়।
এখানে একটা যে ক্যাপাসিটর দেখতেছো, এটা মার্কেটে আলাদা পাওয়া যায়। এই যে পিন গুলো দেখতেছো, এই প্রত্যেকটা পিন মার্কেটে আলাদা আলাদা ভাবে কিনতে পাওয়া যায়। এই যে ফিমেল পিন বা মেল পিন, হ্যাঁ। তো তোমার যদি মনে হয় এটা তো জাস্ট তোমার জন্য একটা জিনিসকে একসাথে করে দিয়েছে যাতে তুমি এটাকে ইনস্ট্যান্ট ইউজ করতে পারো। এটা এখন যদি তুমি পার্ট বাই পার্ট কিনে এনে ইউজ করো, তাহলে তোমার কি ওই ব্রেড বোর্ডে বসায় বসায় তার তুর লাগায় এখানে যা যা কানেকশন দেওয়া আছে সেভাবে কানেকশন করে তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। সো এটা অনেক সময় প্রজেক্ট করতে গিয়ে এই জিনিসগুলো অনেক ক্লামজি হয়ে যায়, অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। সেক্ষেত্রে এই মডিউলগুলো ইউজ করলে তুমি তোমার কাজ তো শুধুমাত্র মানে জিনিসটাকে ইউজ করা, এটাকে ডিজাইন করা তো তোমার কাজ না। তুমি যদি চাও যে না এরা মার্কেটে এরকম একটা মডিউল আছে আমি আরো কম খরচে বানাবো, সেটা ডিফারেন্ট জিনিস, সেটা তুমি করতেই পারো। তো যাই হোক, আমি তোমাদের এই সেন্সর গুলো যেগুলো বললাম এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে পার্টস বাই পার্টস কিনে তৈরি করা সম্ভব, ঠিক আছে। সেক্ষেত্রে জিনিসটা এত সুন্দর দেখতে হবে না, এত কম্প্যাক্ট হবে না, একটু বড় সাইজ হবে, দেখতে আরো মানে বিশ্রী হবে, কিন্তু কাজ হবে, ঠিক আছে। সেটা তোমাদের উপর। তোমরা যদি মনে হয় যে আমি কম কষ্টে ভালো প্রজেক্ট করব, তাহলে এগুলো কিনে আনো। আর যদি মনে হয় না আমি বাই স্ক্র্যাচ, মানে শুরু থেকে স্ক্র্যাচ লেভেল থেকে আমি সব তৈরি করবো, ইউ আর ওয়েলকাম। তো যাই হোক, এটা একটা সেন্সর গেল। নেক্সট সেন্সর, এটাকে বলা হচ্ছে, এটার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, এটাকে বলা হচ্ছে জয়স্টিক সেন্সর। সো যারা গেম কনসোল গুলো দেখছো, গেমিং কনসোল গুলো দেখছো, গেমিং কনসোল মানে যে হাত দিয়ে তোমার গেমিং কনসোল গুলোকে কন্ট্রোল করে, সেই ধরনের কিছু কন্ট্রোলার পাওয়া যায়। এটা দিয়ে তোমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসটাকে ইয়ে করতে পারবা। সো একটু আগে আমরা যেটা গাইরোস্কোপ দেখলাম, সরি গাইরো সেন্সর দেখলাম, এটা অটোমেটিক ডিটেক্ট করে যে এক্স এ না ওয়াই এ না জেড এ কোন দিকে বেন্ড হচ্ছে। আর এটা হচ্ছে ম্যানুয়াল, মানে ইউজার তার হাত দিয়ে এটাকে বাঁকায় বাঁকায় ডানে বামে বা এক্স ওয়াই জেড যে কোনো অ্যাক্সিসে মুভ করাবে। সো এটাও ওই আগের মতোই, কিন্তু এটা হচ্ছে কোনো গ্লোভস বা কিছু না, এরকম একটা মানে সুইচ থাকবে, এই সুইচটা ইউজ করে তোমার মানে কাজ করা। সো এখানে দেখতে পাচ্ছ তারা একটা কাজ করছে হচ্ছে কি, এটা হুইল চেয়ার নিয়ে কাজ করছে। এটা হুইল চেয়ারকে জয়স্টিক দিয়ে ম্যানুভারিং করছে বা মুভ করছে, বুঝতেই পারতেছো জিনিসটা মজার। তো জয়স্টিক নিয়েও কাজ করতে পারো, খুবই সহজ জিনিস। এগুলা তোমাদের দেখে যতটা কঠিন মনে হচ্ছে যে এইটাকে প্রোগ্রাম করতে গেলে কত না কত কিছু লিখতে হবে, কিচ্ছু না, খুবই সিম্পল। আমি তোমাদেরকে রিসোর্স গুলো দিয়ে দিব, কোথায় থেকে এগুলোর কোড পাওয়া, সবগুলো খুবই সিম্পল, ঠিক আছে। এবং আমি বাসে চলে আসছি আর কি, আমি ভার্সিটিতে কখনো যদি তোমরা আসো, আমার কাছে সবগুলো মানে সেন্সরই আসছে। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমাদেরকে আমি মানে হাতে নাতে জিনিসগুলো দেখাইতেও পারবো, ঠিক আছে। সো আসো তোমরা ভার্সিটিতে, আল্লাহ যদি পরিস্থিতি ভালো করে তোমরা আসলে আমরা দরকার হলে লাইভ কোনো সেশনও করবো। লাইভ বলতে মানে অনলাইন না, অফলাইনে ক্লাসরুমে বসে আমরা হাতে নাতে কোনো একটা সেশন করবো, সমস্যা নেই। এরপরে সেন্সর, এটা খুব পরিচিত একটা সেন্সর, পিআইআর সেন্সর, পিআইআর মোশন সেন্সর। সো এর সামনে যে কোনো কিছুই মুভ করলে সে ডিটেক্ট করতে পারে এবং তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এবং কতটুকু রেঞ্জ তুমি কভার করতে চাও এখানে কিছু নব থাকে, এই নব গুলোর মাধ্যমে তুমি এটাকে কন্ট্রোল করতে পারো। এখানে কিছু নব আছে, এই নব গুলো অ্যাডজাস্ট করে করে তুমি কত সেন্সিটিভিটি চাও, কত ডিস্টেন্স কভার করতে চাও, সবগুলো তোমরা করতে পারবা। সো এখানে মনে রাখতে হবে এটা কি করে, যে পিআইআর প্যাসিভ ইনফ্রারেড রে মোশন সেন্সর। সো এটা জাস্ট মোশন ডিটেক্ট করবে। এখন বাঘ আসলো না, ভাল্লুক আসলো না, মানুষ আসলো, এটা সে আইসোলেট করতে পারবে না, যে কেউ আসলেই সে ডিটেক্ট করবে। তো এটা দিয়ে বলো দেখি কি কি প্রজেক্ট করা যাইতে পারে। সুন্দর সুন্দর প্রজেক্ট আশা করতেছি তোমাদের মাথা থেকে আসবে এটা দিয়ে। স্যার অলরেডি তো কিছু কিছু স্যার বাল্ব মানে লাইট আছে যেগুলোতে এটাতে কাজ করে। তারপরে স্যার আমরা হচ্ছে যে নাইট সিকিউরিটি হিসেবে ইউজ করতে পারবো। রাতে আমাদের গেটের সামনে ধরেন এটা দিয়ে দিলাম, অন করে দিলাম, রাতের বেলা যদি যে কেউ আসে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে যাবে। সুন্দর। অটো পাইলটিং বলতে সেলফ কন্ট্রোল, এটা দিয়ে কিন্তু কোনো কিছু ডানে বামে উপর নিচে কিছু বুঝতে পারবে না, এই জাস্ট সামনে আসলেই সিগন্যাল দিবে। এটার কম্বিনেশনে স্যার, এটার কম্বিনেশনে মানে এটা দিয়ে আমরা ডিটেক্ট করব সামনে কিছু আছে কিনা, আর অন্যটা দিয়ে স্যার অটো পাইলটিং, স্যার অটোমেটিক ডোরগুলো ওপেন করা যাবে। হ্যাঁ, এটা সুন্দর আইডিয়া, যে শপিং মল বা দোকানে অটোমেটিক ডোরগুলো ওপেন হয়ে যাবে। এটা একটা সুন্দর আইডিয়া। আর কোনো আইডিয়া কারো মাথায়? এখন দেখো করোনা চলে আসছে না, করোনা চলে আসে আমরা কি চাচ্ছি, যে যত বেশি মানে কোনো জিনিসের টাচ থেকে বাঁচা যায়, বিশেষ করে পাবলিক প্লেস গুলোতে, সেটা হতে পারে দরজা, হতে পারে তোমার কোনো রেস্টুরেন্টের ট্যাপ, হতে পারে তোমার কি বলবো মানে যত জিনিস, লিফট গুলোতে স্যার লিফটের বাইরেটা তুমি কন্ট্রোল করতে পারো, যে লিফটের বাইরে কেউ আসলে এটা খুলে যাবে, এটা হতে পারে।
তারপর মনে করো তুমি কোনো একটা ওয়াশরুমে গেছো, পাবলিক ওয়াশরুমে, সেটা হতে পারে তোমার হোটেলে, হতে পারে তোমার রেস্টুরেন্টে, বা হতে পারে কোনো ট্রেন স্টেশন বা বাস স্টেশন, যে কোনো জায়গায়, কোনো পাবলিক জায়গায় তুমি যখন গিয়ে ট্যাপ, তুমি হাত ধুইতে গেছো কিন্তু হাত ধুইতে গিয়ে কি করতে হচ্ছে, তোমাকে ট্যাপটাকে নাড়তে হচ্ছে, তাই না? জি স্যার। তো এখন জিনিসটা খুব একটা হেলদি জিনিস না, বিশেষ করে এরকম সিচুয়েশনে। সো এই জায়গায় আমরা ট্যাপের সামনে এরকম একটা সেন্সর রাখতে পারি যে জায়গায় কেউ হাত দিলেই সে ডিটেক্ট করে পানির ট্যাপটাকে অন করে দিবে। করা যায় না? জি স্যার। এটা একটা প্রজেক্ট আইডিয়া, সুন্দর একটা আইডিয়া হইতে পারে, করোনা আইডিয়া। আর কোন এরকম কারো মাথায় কিছু আছে বলো? অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট করা যায়। যাই হোক, আমার মনে হয় তোমরা আইডিয়াটা পাইছো কি কি প্রজেক্ট করা সম্ভব, এবং আমরা প্রত্যেকটা মডিউল সম্পর্কে বলতেছি। এগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে যে তোমাদের যার যেটা আইডিয়া ভালো লাগবে তোমরা সেটা ইমপ্লিমেন্ট করবা। এইটা নিয়ে এটা কিনতে খুব বেশি খরচ হবে না, 150 থেকে 200 টাকা সর্বোচ্চ। সেটা তোমরা যেহেতু বাসায় বসে আসছো, যে আইডিয়াটা তোমাদের ভালো লাগতেছে এই সেন্সরটা কিনে এনে কাজ শুরু করে দাও। এটার একটা সেন্সর, এটাকে বলা হচ্ছে ডিস্টেন্স সেন্সর বা আল্ট্রাসনিক ডিস্টেন্স সেন্সর। সো এ কি করে, এখানে দুইটা সেন্সর, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। সরি, একটা জায়গা থেকে সে আল্ট্রাসনিক বিমকে লঞ্চ করে এবং সামনে কোনো যদি অবজেক্ট আসে সেখান থেকে রিফ্লেক্ট হয়ে অপর একটা সেন্সরে রিসিভ করে। সো এখানে দেখো টি লেখা আছে, টি হচ্ছে ট্রান্সমিটার, আর আর লেখা আছে, আর মানে রিসিভার। তার মানে একটা আল্ট্রাসনিক সেন্সর আল্ট্রাসনিক সাউন্ড থ্রো করবে আর একটা আল্ট্রাসনিক সাউন্ড রিসিভ করবে। ঠিক আছে? সো এটার মাধ্যমে সামনে কোনো অবজেক্ট আছে কিনা, কতটুকু ডিস্টেন্সে আছে, এই জিনিসটাকে মানে অনেক ভালো একটা নিখুঁত ভাবে এই সেন্সরের মাধ্যমে ইউজ করা, মানে ডিটেক্ট করা যায়। ঠিক আছে? তো ডিস্টেন্স মেজারমেন্টের কাজে এটা ইউজ করা হয়। বলো দেখি এটা দিয়ে কি কি প্রজেক্ট করা সম্ভব? স্যার এটা দিয়ে স্যার যারা অন্ধ তাদেরকে হেল্প করা যেতে পারে স্যার। এক্স্যাক্টলি, সুন্দর একটা আইডিয়া। বর্তমানে অটোমোবাইলসের অটো ব্রেকিং সিস্টেমে এটা ব্যবহার করা হয়। অনেক সুন্দর একটা আইডিয়া। আর কারো মাথায় কিছু? স্যার সার্ভের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে? স্যার জায়গা জমি সার্ভে করি যে ওই ক্ষেত্রে স্যার। খুব একটা ক্লিয়ার না কি করা যাইতে পারে। যাই হোক, এটা একটা মানে চিন্তা ভাবনার বিষয় হতে পারে কিভাবে করতে পারবা। আর কারো মাথায় কোনো আইডিয়া? স্যার অবস্টাকল অ্যাভয়েডিং রোবটস। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একটা সুন্দর আইডিয়া। এটা হয়ে আসতেছে যে সামনে কোনো যেগুলো বিশেষ করে মানে অটোমেটিক যে জিনিসগুলো চলে, রোবট হইতে পারে বা অটোমেটিক কার হইতে পারে, যে জিনিসগুলো নিজে নিজে ডিটেক্ট করে চলে, তাদের জন্য সামনে কোনো অবস্টাকল আছে কিনা সেটার জন্য এই সেন্সরটা ইউজ করা যেতে পারে। মানে অটো ভেহিকলে আর কি, মানে অটো কি বলে ওটাকে, অটোমোবাইলসে। আর কার কোনো আইডিয়া? সো যেটা কথা বললাম এই যে সেফ ডিস্টেন্সিং, এটা একটা জিনিস। আর একটু আগে শুরুতে একজন একটা আইডিয়া দিছিল, সেটা হচ্ছে অন্ধদের জন্য। এখানে আমি একটা আইডিয়া শেয়ার করি। আমার একটা ফ্রেন্ড, এটা ফাইনাল ইয়ার থিসিসে, আমরা চাই যে ফাইনাল ইয়ার থিসিসে কেউ আউটস্ট্যান্ডিং কিছু একটা করুক। সো আমার একটা ফ্রেন্ড, সে কি করছে, এটা খুবই কমন একটা আইডিয়া কিন্তু টিচারদের কেন জানি খুব ভালো লাগছে। তো সে কি করছে, একটা স্টিকের মাথায়, অন্ধদের জন্য যে স্টিক গুলো আছে এই স্টিকের মাথায় একটা এই সেন্সর লাগাই দিছে, এই সেন্সরটা লাগাই দিছে এই জায়গায়। সো তার কনসেপ্টটা ছিল এরকম যে অন্ধরা সামনে কোনো অবজেক্ট আছে কিনা, ইট আছে কিনা, পাথর আছে কিনা, এই জিনিসগুলোকে ডিটেক্ট করার জন্য এখানে সে একটা বাজারও লাগাই দিছে, যে যখনই কোনো একটা সামনে খুব ক্লোজ প্রক্সিমিটিতে কোনো কিছু একটা আসবে সাথে সাথে বাজারটা বেজে উঠবে। তো যদি মানুষ থাকে, মানুষও বাজারের সাউন্ড শুনে সে বুঝতে পারবে যে পিছনে কেউ আছে, অন্ধরাও বুঝতে পারবে সামনে কিছু আছে। সো আইডিয়াটা দেখো কত সিম্পল। এটাকে সে ফাইনাল ইয়ার প্রজেক্টে সাবমিট করছে এবং টিচারদের কাছে এই আইডিয়াটাও ভালো লাগছে। সবসময় মানুষ কিন্তু খুব বড় কিছু চায় না, মানুষ চায় যে তোমরা কোনো একটা প্রবলেম সলভ করো, সেটা কত ছোট প্রবলেম হোক না কেন। ঠিক আছে? তো এটা দিয়ে সেই জিনিসটা করা সম্ভব। সুন্দর একটা আইডিয়া। কিন্তু এটা তৈরি করতে, ওই রকম একটা জিনিস তৈরি করতে 50-60 টাকা, মানে এই সেন্সর বাদ দিয়ে 50-60 টাকা জিনিসও লাগবে না। তাহলে ভাবো, একটা সহজ একটা প্রজেক্ট দিয়ে সে 50-60 টাকার একটা প্রজেক্ট, মানে ওভারঅল ধরো 400 টাকা জিনিস দিয়ে সে একটা ফাইনালের প্রজেক্ট সাবমিট করছে। এর পরের সেন্সরটা, এটা হচ্ছে ময়েশ্চার সেন্সর। আজকে মনে হয় আমি অনেক সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি আজকে সেন্সর, আরো অনেক স্লাইড আছে, 105টা স্লাইড, আমি অতগুলো আজকে কভার করব না। আমি জাস্ট সেন্সর গুলো দিয়েই শেষ করব, নেক্সট সেশনে আমি পরের জিনিসগুলো কভার করব। সো ময়েশ্চার সেন্সর, ময়েশ্চার সেন্সর কি করে, যে পানিতে যে কোনো জিনিসে কতটুকু পানি আছে এই জিনিসটা মেজার করে। বুঝতে পারতেছো, এটা এগ্রিকালচার রিলেটেড প্রজেক্টে গার্ডেনিং হইতে পারে,
শহরের মানুষ যারা মনে করো শহরের বাসায় যাদের ছাদে বাগান আছে বা উঠানে বাগান আছে, সবার অত সময় হয় না যে তারা বাগানে গিয়ে সবসময় পানি দিবে। তো তুমি যদি জিনিসটাকে অটোমেশন করো, যে অটোমেটিক্যালি কোন একটা স্প্রে মেশিন থাকবে, পানি স্প্রে পাইপ থাকবে, যখনই একটা ময়েশ্চার লেভেল একটা মানে নির্দিষ্ট লিমিটের নিচে চলে যাবে, অটোমেটিক কিছু সময়ের জন্য টাইমার সেট করে দিবে, এত সময় ধরে পানি স্প্রে করবে। সো এই জিনিসগুলো অনেক মজার মজার গার্ডেনিং প্রজেক্ট করা সম্ভব। কিংবা এগ্রিকালচার, বিশেষ করে গ্রিন হাউস এগ্রিকালচার যেগুলো আছে, গ্রিন হাউস মানে কনসেপ্ট ইউজ করে যে এগ্রিকালচার ফার্ম গুলো তৈরি করা হয় বা অটোমেশন যেখানে আছে সেই জায়গাগুলোতে এই জিনিসটা খুব ভালো কাজে দিবে। ঠিক আছে, তোমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারো। ফ্লেম সেন্সর, এখানে দেখো ফ্লেম সেন্সরের মাথায় একটা ইনফ্রারেড একটা কি বলবো এটাকে, ইনফ্রারেড ডায়োড স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ট্রানজিস্টর। এটা হচ্ছে তোমার কি করে, ইনফ্রারেড রেটাকে ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, তো আমরা জানি যে যখনই কোথাও আগুন ধরে, আগুন থেকে খুব হাই লেভেলের ইনফ্রারেড রে নির্গত হয়, এমিট হয়। সো সেই জায়গায় যদি তুমি আগুনের সামনে যদি এই সেন্সরটা রাখো, যে কোনো রুমে আগুন ধরছে, সেটা যদি এই সেন্সরের উপরে পড়ে লাইটটা, তাহলে সে ডিটেক্ট করতে পারবে যে আগুন আছে কিনা। এখানে যেমন একটা ছোট ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে, যে লাইটটা দিয়ে আগুন ধরা হয়েছে এটার সামনে, এটা সে ডিটেক্ট করে ফেলবে। সো ফ্লেম সেন্সর গুলো এটা তোমরা সেফটি প্রজেক্টে তৈরি করতে পারো, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের ফার্মে ফায়ার সেফটি প্রজেক্ট হিসেবে এটা তৈরি করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে জিজ্ঞেস করতেছি না। এরপর এটা হচ্ছে গ্যাস সেন্সর। সো গ্যাস সেন্সর এটাও সিমিলার। এটা দিয়ে তোমার যখন কোথাও আগুন লাগলে বা বিশেষ করে যেগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, সেখানে যদি কোনো কারণে গ্যাস লিক করে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিংবা বাসা বাড়িতে যেখানে আমরা মনে করো গ্যাসের চুলার সাথে এরকম একটা ডিভাইস অ্যাড করে দিলাম, যে গ্যাসের চুলা থেকে তোমার গ্যাস, মানে যখন তুমি গ্যাস অন করো তখন একটা ছোট গ্যাস এমিট হয়, সেটা ডিফারেন্ট। কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের বাইরে যদি গ্যাস জমা হয়ে যায়, তখন আমার এই সেন্সরটা একটা ওয়ার্নিং দিবে। তাহলে ভাবো একটা গ্যাস চুলা তোমরা একটা অটোমেট করে স্মার্ট গ্যাস চুলা আর কি এটা ডিজাইন করতে পারো, যে এটার মাধ্যমে তুমি অনেক ধরনের ফায়ার হ্যাজার্ড সেফটি প্রজেক্ট তৈরি করতে পারবা। সো এটা নিয়ে আমার মনে খুব ভালো একটা আইডিয়া। তোমরা গ্যাসের চুলার সাথে এটা অ্যাড করে ট্রাই করে দেখতে পারো, যদিও গ্যাস লিমিট করার দরকার নাই। তোমরা এরকম একটা স্প্রে মেশিন দিয়ে দেখবা যে স্প্রে হচ্ছে, গ্যাস রিলিজ হচ্ছে, এটাকে ধরতে পারে কিনা। ঠিক আছে, সো এটা অনেক সুন্দর একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্ট গুলো যদি কোথাও কোনো প্রজেক্ট কন্টেস্টে নিয়ে যাও, খুব ভালো রেসপন্স পাবা। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশের অনেক প্রবলেম। হ্যাঁ বল স্যার, এটা কি হচ্ছে কি টাইপের গ্যাস? গ্যাস তো অনেকগুলো হয়, তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে মেইনলি হচ্ছে কার্বন মনোক্সাইড টাইপের গ্যাসগুলো। হ্যাঁ, তো আমরা যদি অন্য গ্যাস ধরেন হচ্ছে অক্সিজেন, তোমার এই সেন্সরটা যখন তোমরা কিনবা, ওই সেন্সরের মডেল দিয়ে সার্চ দিয়ে দেখবা যে এই সেন্সর কি গ্যাস কভার করে। আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। সো তোমার যে গ্যাসের জন্য তুমি প্রোটেকশন দিতে যাচ্ছ, ফর এক্সাম্পল তুমি বাসায় মানে গ্যাস যেটা আছে, গ্যাসের চুলা, ওখানে তোমার মিথেন টাইপের গ্যাস আছে, মানে হাইড্রোকার্বন টাইপের গ্যাস। সো হাইড্রোকার্বন টাইপের গ্যাসগুলো এটা ডিটেক্ট করতে পারবে। এখন তোমার মনে করো তুমি বাসা বাড়ি যদি প্রোটেকশন দিতে চাও, এটা হলে তোমার জন্য এনাফ। এখন তুমি কোনো ইন্ডাস্ট্রিতে কোনো স্পেশাল কোনো গ্যাসের জন্য প্রোটেকশন দিতে যাচ্ছ, তাহলে তোমাকে ওইভাবে গ্যাস সেন্সরটাকে বের করতে হবে যে ওই গ্যাসের জন্য কোন সেন্সরটা কাজ করে। বুঝুনি ব্যাপারটা? তাহলে আমাদের বাসাবাড়ি গ্যাসের জন্য এটাই এনাফ। মিথেন টাইপের গ্যাস তো হাইড্রোকার্বন গ্যাসগুলো, এগুলো এটাই ডিটেক্ট করতে পারবে। তো এটা দিয়ে তোমরা অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ বলো। সিএনজি ড্রাইভেন যে ভেহিকল গুলো আছে, ওইগুলা সেফটি পারপাসে কি এটা ব্যবহার করা যাবে? কিসের? সিএনজি ড্রাইভেন যে ভেহিকল গুলো, হ্যাঁ, সিএনজি লিক হয় কিনা? সিএনজির ম্যাটেরিয়াল কি আমার জানা নাই, সিএনজির কেমিক্যাল ফর্মটা কি। সো ওটা দেখতে হবে যে এটা এই সেন্সরে কমপ্লেক্স ন্যাচারাল গ্যাসটা কি। ওটা দেখতে হবে, ডাটা শিটটা দেখতে হবে। করা যাইতে পারে, অবশ্যই করা যাওয়ার কথা, কারণ এটা জাস্ট অন কাইন্ড অফ পার্টিকেলকে, এই যে এখানে সেন্সরটা দেখতেছো তো, এর ভিতরে যদি কোনো কারণে গ্যাস পার্টিকেল গুলো ইন্টার করে, তখন ভিতরে কোনো একটা রিঅ্যাকশন বা কিছু একটা ডিটেক্ট করে, সে কিছু মেটালিক ক্যাথোড আছে, সেই ক্যাথোড গুলো যে গ্যাসকে ডিটেক্ট করতে পারে, সেটাই আর কি ধরতে পারে আর কি। তো যাই হোক, এটা আমি আবার বলছি, এটা তোমার সেন্সরের ক্যাটালগটা দেখতে হবে, সেন্সরের ডাটা শিটটা দেখতে হবে। আমি এখনই সব ইনস্ট্যান্ট বলতে পারতেছি না। তো যারা এটা নিয়ে কাজ করবা, তোমরা আলাদা করে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তাদের নিয়ে এটা মানে স্পেশাল কোনো ইনস্ট্রাকশন তাকে হয়তো দিব। ঠিক আছে, সো এটা অনেক ভালো একটা সেন্সর, বিশেষ করে গ্যাস সেন্সর আর এই ফ্লেম সেন্সর, এই দুটো নিয়ে তোমরা ফায়ার সেফটি প্রজেক্ট গুলো করতে পারবা। কোথাও আগুন লাগলে ওখানেও তোমার বড় ধরনের কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, সেটা তোমরা এটা দিয়ে ডিটেক্ট করতে পারবা।
আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালকোহল সেন্সর। এটা যদিও আনকমন একটা সেন্সর, কিন্তু মজার একটা জিনিস। বিশেষ করে যারা মনে করো ট্রাফিক পুলিশ থাকে, ওরা দেখবা যে যখন বিভিন্ন পয়েন্টে গাড়ি থামায় থামায় তারা চেকিং করে যে তুমি অ্যালকোহল পান করে, মানে মদ পান করে তুমি গাড়ি চালাচ্ছ কিনা, সেটা ডিটেক্ট করার জন্য তুমি এই সেন্সরের সামনে এসে যদি তুমি নিঃশ্বাস ফেলো, তোমার অ্যালকোহল থাকলে সেই অ্যালকোহলটা এটা ডিটেক্ট করতে পারবে। কারণ অ্যালকোহল কি জিনিস এটা আমার মনে হয় তোমাদের বোঝানোর কোনো প্রয়োজন নাই, যে অ্যালকোহল অনেক মিথাইল অ্যালকোহল আছে, ইথাইল অ্যালকোহল আছে, মানে যেগুলো মদ টাইপের জিনিসে যেগুলো থাকে। যেখানে বলছে যে বেনজিন টাইপের ম্যাটেরিয়ালের সেন্সিটিভিটি কম, কিন্তু আমরা মানে সচরাচর মার্কেটে যে অ্যালকোহলিক প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল সেটা এটা ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, সো এটা তোমাদের যে সার্ভেলেন্স সিস্টেমের জন্য, বিশেষ করে ট্রাফিক সার্ভেলেন্স সিস্টেম, ট্রাফিক মনিটরিং সিস্টেম, ওগুলোতে তোমার ট্রাফিক পুলিশদের কাছে এই ধরনের ডিভাইস থাকেই। তারা তোমার মুখের তুমি অ্যালকোহল খাইছো কিনা, এমনিতেও মানুষের সামনে গিয়ে কথা বলেই বোঝা যায় যে কেউ সিগারেট খেয়ে তোমার সামনে আসলে তুমি ধরতে পারবে যে সিগারেট খাইছে কিনা। কিন্তু এভিডেন্স কি? সে যদি বলে আমি খাইনি, আমার মুখ দিয়ে এমনি গন্ধ বেরোচ্ছে, তোমার হাতে কোনো এভিডেন্স আছে? সেক্ষেত্রে তুমি এই ধরনের মডিউল সামনে নিয়ে বলতে পারো যে দেখো মিটারে তোমার রিডিং দিচ্ছে যে এত রিডিং, সেটা তুমি এভিডেন্স হিসেবে সাবমিট করতে পারবা। তো যাই হোক, এটা নিয়ে তোমরা কাজ করতে পারো। বিশেষ করে এখন মাদক বিরোধী অনেক অভিযান চলতেছে। সেটা হতে পারে যে তোমার হলের জন্য তোমরা কোন একটা সিকিউরিটি সিস্টেম ডিজাইন করতে পারো, যে হলে একটা নির্দিষ্ট সময়ের পর যে কেউ আসলে তার এই জিনিসগুলো চেক করা হবে, যে সে মদ পান করছে কিনা বা কোনো ড্রাগ নিচ্ছে কিনা। ড্রাগের এখানে আসবে না, মানে মদ অ্যালকোহল রিলেটেড জিনিসগুলো আসবে। তা আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছো, কনসেপ্টটা বুঝতে পারছো। তো এই ধরনের প্রজেক্ট গুলো আমরা এটা দিয়ে করতে পারি। আর কতগুলো সেন্সর আছে? আচ্ছা, একজনের অ্যাটেন্ডেন্সের কথা বললাম। অ্যাটেন্ডেন্সের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এরকম আলাদা পাওয়া যায়, এবং প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্টকে সে আলাদা ইউজার আইডি দিয়ে তুমি করতে পারবা, মানে অ্যাসাইন করতে পারবা। সো তুমি একজনে যদি বারবার হাত দাও, সে একটা ইউজার কি ধরবে। যদি দুইজন হাত দেয়, দুইটা ইউজার কি ধরবে। এবং এখানে ইউজার রেজিস্ট্রেশনের ব্যাপার আছে। এটা নিয়ে অনেক মজার প্রজেক্ট করা যায়, বিশেষ করে অ্যাটেন্ডেন্স সিস্টেম হইতে পারে, কিংবা অটোমেটিক টিকেটিং সিস্টেম হইতে পারে, বা মনে করো তোমার কোন একটা সিকিউর এনভায়রনমেন্টের এন্ট্রান্সের জন্য হইতে পারে। সো এটা অনেক মজার প্রজেক্ট করা সম্ভব এটা দিয়ে। আর মনে হয় খুব বেশি সেন্সর নাই। হ্যাঁ, এটাই লাস্ট সেন্সর। আজকে আমি এটা দিয়ে শেষ করব। এটাকে বলা হচ্ছে ভ্যাপিউর সেন্সর বা রেইন ওয়াটার ডিটেকশন সেন্সর। তো যারা মনে করে বৃষ্টি নিয়ে মনে করো উদ্বিগ্ন, বিশেষ করে হইতে পারে তোমার কি বলবো, কোন একটা ছাদ খোলা মনে করো গাড়ি, সেই ছাদ খোলা গাড়িতে বৃষ্টি পড়া শুরু হইলে এখন তুমি হাত দিয়ে মনে করো কোথাও তুমি ছাদ খোলা একটা গাড়ি রেখে দিয়ে আসছো পার্কিং এ, বৃষ্টি পড়ে তোমার গাড়ি পুরো ভিজে শেষ হয়ে গেল, এটা তুমি চাও না। সেক্ষেত্রে তুমি তোমার গাড়ির সাথে এরকম একটা রেইন সেন্সর লাগাই দিতে পারো, যে যখনই কোনো পানি বৃষ্টি পড়া শুরু হবে অটোমেটিক রুফটা ক্লোজ হয়ে যাবে। এটা একটা আইডিয়া জাস্ট। এটাও হয়তো থাকে গাড়িগুলোতে, হয়তো থাকেই, যেগুলো রুফ খোলা যায় এরকম গাড়িতে অবশ্যই এগুলো থাকার কথাই। বাকি তারপরও আরো কোন প্রজেক্টের আইডিয়া তোমাদের মাথায় আসে কিনা বলো? তোমার বাসার জন্য, তোমার আম্মার জন্য, হ্যাঁ তোমার বাসা আম্মা বা মায়েরদের জন্য এটা ডিরেক্ট তুমি রেইন ডিটেক্টর ডিজাইন করতে পারো। বিশেষ করে যারা মনে করো বিল্ডিং বাসায় থাকো, উপরে বৃষ্টি হয়েছে, কাপড় নাড়ে দিছে বা আচার শুকাইতে দিছে বা শুকনা মরিচ নাড়ে দিছে, এদিকে বৃষ্টিতে হয়ে শুকনা মরিচ ভিজা মরিচ হয়ে গেছে। এই ধরনের প্রজেক্টে তোমরা করতে পারো। কিংবা যে যেটা বললাম আর কি, স্টেডিয়ামের কথা চিন্তা করো। কোন একটা স্টেডিয়াম, এখনকার ম্যাক্সিমাম স্টেডিয়াম যেগুলো আধুনিক স্টেডিয়াম হচ্ছে, সেগুলোতে কি হয়, রুফ থাকে, বিশেষ করে ফুটবল স্টেডিয়াম গুলো। সো রুফ থাকে, সেক্ষেত্রে তোমার এটা একটা ব্যাপার হতে পারে। কিংবা তুমি এটা তোমার বাসা বাড়িতে অটোমেটিক জানলা ইউজ করতে পারো, যে বৃষ্টি পড়লে অটোমেটিক জানলা বন্ধ হয়ে যাবে, থাই জানলা যেগুলো থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি বাসায় থাকো আর না থাকো, বৃষ্টির কারণে তোমার ভিতরে ইন্টেরিয়র নষ্ট হবে না বা পানি ঘরের ভিতরে ঢুকবে না। অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট করা সম্ভব। ঠিক আছে, তোমাদের জাস্ট জানতে হবে যে আমার টুলটা কি আছে, আমার মানে কি কি জিনিস আছে, এটা জানলে তোমার প্রজেক্টের আইডিয়া এমনি চলে আসবে। আমরা অলরেডি প্রায় অনেকগুলো সেন্সর কভার করলাম, জানি না তোমাদের ভালো লাগছে কিনা, কিন্তু প্রত্যেকটা সেন্সর দিয়েই অনেক মজার প্রজেক্ট করা সম্ভব। তো আজকের সেশনটা আমি আর লম্বা করব না, আমার স্লাইডে আরো প্রায় মানে অর্ধেক স্লাইড বাকি আছে, ওগুলো নিয়ে আমরা সামনের সেশন কন্টিনিউ করব।